আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সবাই একটু আপাতত আপনারা মিউট করে রাখেন। কথা বলার যখন দরকার পড়বে তখন শুধু আনমিউট করবেন। এছাড়া বাকি সময় হচ্ছে যে অডিওটা অফ করে রাখেন। অডিওর আওয়াজের কারণে অনেক সময় কথা বলতে সমস্যা হয়। এই যে আব্দুল হ্যাঁ, ইনশাআল্লাহ। আব্দুল মাকসুদ ভাই, আপনি একটু off করে রাখেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। আল্লাহ রবুল আলমিনের দরবারে অনেক শুক্রিয়া যে আমরা আল্লাহ তাআলার কালামের ভাষা আরবি শেখার জন্য এই জায়গায় একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা তার হাজারো বান্দার মধ্য থেকে, লক্ষ কোটি বান্দার মধ্য থেকে আমাদেরকে নির্বাচন করেছেন তার কালাম, পবিত্র কোরআনুল কারীমের ভাষা শেখার জন্য। আগ্রহ প্রথমত সবার মনের মধ্যে আল্লাহ তাআলা দেন না। কিছু বাছাইকৃত মানুষের মনে আল্লাহ তাআলা তার কালাম বুঝার আগ্রহ তৈরি করে দেন। আবার যাদের মধ্যে আল্লাহ তাআলা আগ্রহ তৈরি করেন, সবাইকে সেই আগ্রহকে বাস্তবে রূপান্তরিত করারও সুযোগ আল্লাহ তাআলা দেন না, তৌফিক দেন না। সেখান থেকে আবার বাছাই করে কিছু মানুষকে আল্লাহ তাআলা নির্বাচন করেন। অনেকের মনে আগ্রহ থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে, আরো নানান ধরনের বিষয়ের কারণে দেখা যায় যে তাদের পক্ষে আগ্রহ থাকা সত্ত্বেও আহ আগ্রহ থাকা সত্ত্বেও এটাকে বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হয় না। তো সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলা কাছে এই কারণে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে একে তো নির্বাচন করেছেন, আমাদের মনে আগ্রহ দিয়েছেন এবং সেই আগ্রহকে বাস্তবায়ন করারও আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন এবং এই পর্যন্ত আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি আজকের এই শুরুর দিনে আমাদেরকে যেভাবে একসঙ্গে একত্রিত হয়ে তার কালাম শেখার পথ চলা শুরু করার তৌফিক দিলেন, আমরা যাতে শেষ পর্যন্ত এভাবে একসঙ্গে, সবাই একসঙ্গে শেষ পর্যন্ত, আমাদের যেই গন্তব্য সেখান পর্যন্ত যেতে পারি। আমিন। তো আজকের মূল আলোচনায় আমরা চলে যাই। আমরা আজকে মূলত আলোচনা কি কি বিষয় আলোচনা করব এটা এক নজর আমরা দেখি। আমাদের আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে এক নম্বরে হচ্ছে মানে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব এবং ফায়দা। যে আমরা আরবি ভাষা আহ, কেন শিখবো সেই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করব সংক্ষেপে। তারপরে হচ্ছে আরবি ভাষার অনেক ধরন আছে, বিশেষ করে আপনারা অনেকেই যারা হয়তো আরব দেশ সফরে গিয়েছেন তারা হয়তো ব্যাপারটা অনেকে খেয়াল করেছেন। খেয়াল না করলেও আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন ইংরেজির মধ্যেও ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশের বেশ অনেক জায়গার মধ্যেই পার্থক্য আছে। তো আমাদের এক বাংলা ভাষা এটার মধ্যেই কত রকমের তারতম্য। ঢাকার মানুষ একভাবে কথা বলে, চট্টগ্রামের মানুষ আরেকভাবে কথা বলে, সিলেটের মানুষ আরেকভাবে কথা বলে। তো এই যে আরবি ভাষা তো একটা দেশের ভাষা না, অনেকগুলো দেশের ভাষা, অনেক বিস্তৃত অঞ্চলের ভাষা। তো যার কারণে আরবি ভাষারও কিন্তু অনেকগুলো ধরন আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা মূলত এই কোর্সের মধ্যে আমাদের কোর্স পাঠ্য কি হবে, আমরা এই ব্যাপারটা নিয়ে আলোকপাত করব। এরপরে আমাদের এই কোর্স যখন আমরা শেষ করতে যদি পারি, আল্লাহ যদি আমাদেরকে শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে এবং যেভাবে আপনাদেরকে পড়ানো হবে, নির্দেশনা দেওয়া হবে, সেভাবে যদি আপনারা মানেন, চলেন, তাহলে কি হাসিল হবে আপনাদের এবং আপনারা আসলে কতটুকু কি বুঝতে পারবেন, এটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। এরপরে হচ্ছে যে আমরা এটা গেল প্রথম পর্যায়ের আলোচনা। দ্বিতীয় পর্যায়ের আলোচনা হচ্ছে যে আমাদের এই পুরো কোর্সটা যে আমরা কোর্স করার জন্য ভর্তি হয়েছি, এই কোর্সটা আমরা কিভাবে করব। আমাদের এখানে ক্লাস, পড়া নেওয়া, পরীক্ষা, এরপরে হচ্ছে আপনার আ আ কি বলে হোমওয়ার্ক, তারপর এই এভরিথিং এগুলো কিভাবে পরিচালিত হবে, এই পুরো ব্যাপারটা আপনাদেরকে আমরা একেবারে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে আপনার
এখানে এর সর্বশেষ হচ্ছে আমি আপনাদের জন্য কিছু পরামর্শ থাকবে এবং সর্বশেষ নাসিহা থাকবে এবং একবারে লাস্টে গিয়ে হচ্ছে যে আমরা আপনাদের কাছ থেকে একটু প্রশ্ন উত্তর নিব। যাতে করে মানে আপনারা মানে আ আপনার যদি কোনো কিছু এই আলোচনার ভিতর থেকে কোনো কিছু অস্পষ্ট থেকে যায়, শেষে গিয়ে আপনারা সেটা আমাদেরকে জিজ্ঞেস করবেন। বোনেরা যারা আছেন তারা হচ্ছে যে লিখিত আকারেই জিজ্ঞেস করবেন মেসেজে। আর ভাইয়েরা হচ্ছে মৌখিকভাবেই করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা একটা, একটা করে আমাদের টপিকে চলে যাই। প্রথমত হচ্ছে যে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব কি? দেখেন আল্লাহ তাআলা আ তার কোরআনের এক জায়গায় বলেছেন যে, "আমি সুস্পষ্ট আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাম মুবিন।" যে সুস্পষ্ট আরবি ভাষায় কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো সুতরাং কোরআন যদি কেউ আ আ পরিপূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে চায় এবং কোরআনের যে স্বাদ, কোরআনের যেই মজা, এটা যদি সে একেবারে পরিপূর্ণভাবে আস্বাদন করতে চায়, তার জন্য আরবি ভাষা শিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। অনুবাদের মাধ্যমে আল্লাহ তাআলা কি বললেন, এইটা জানা যায়। এটা সত্য কথা। এটার জন্য আরবি ভাষা জানার প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি যখন আরবি ভাষা থেকে কোনো ৩য় বা ২য় আরেকটা ভাষার মাধ্যম ছাড়াই সরাসরি আ কোরআন থেকে আরবি থেকে আপনি আরবিটা কোরআনের অর্থটা বুঝবেন, তখন এখানে অনেকগুলো বাড়তি ফায়দা আপনি পাবেন। সবচেয়ে কি, কি ফায়দা পাবেন সেটা আমরা সামনে আলোচনা করব। আ তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোরআনকে আসলে 100% মানে ইয়ে করা যায় না, অনুধাবন করা যায় না আরবি ভাষা ছাড়া। কারণ যখন এটা অনুবাদ হয়ে আসে তখন এখানে বেশ অনেকগুলো সীমাবদ্ধতা চলে আসে। তো এটা স্বতন্ত্র আলোচনার বিষয়, স্বতন্ত্র আলোচনার দাবি রাখে এটা। আমার একটা বই আছে হয়তো আপনারা অনেকে জানেন যে 'কোরআন বুঝার মজা।' এই বইটার একটা প্রবন্ধের মধ্যে আমি পুরো ব্যাপারটা মানে খুব ইন ডিটেইলস এ তুলে ধরার চেষ্টা করেছিলাম। অনেকে হয়তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন, অনেকের হয়তো এই বইটা সংগ্রহে আছে বা অনেকে হয়তো এটা পড়েছেনও। তো যে কথা বলছিলাম যে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, তো আমাদের কোরআন বুঝার জন্য আসলে আরবি ভাষা জানাটা আমাদের জন্য আ বা নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব আমাদের। আমরা এত ভাষা শিখছি। তো যেই ভাষা আমাদের ধর্মের ভাষা, ধর্মীয় জায়গা থেকে আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আমরা এই ভাষাটা জানবো। এবং জানার তো অনেক স্তর থাকে। আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, আপনাদের একেবারে আরবিতে সাহিত্যিক হয়ে যেতে হবে। আরবিতে আপনারা খুব উচ্চাঙ্গের পণ্ডিত হবেন। এটা আসলে মাকসাদ না। এবং এটা হওয়াটা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। কিন্তু আমাদের ধর্মের ভাষা, আমাদের কোরআনের ভাষা, হাদিসের ভাষা, শরীয়তের ভাষা হিসেবে এই ভাষার সাথে আমাদের মিনিমাম একটা আ মানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা বোঝাপড়া থাকবে, একটা মানে অল্প বিস্তর হলেও জানাশোনা থাকবে। এটা আমাদের ধর্মীয় দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা আছে। উনি বলেছেন যে, "তোমরা আরবি ভাষা শেখো। এটা তোমাদের দ্বীনের অংশ।" আ আসলেই কিন্তু আরবি ভাষাটা আমাদের দ্বীনের অংশ। আরবি ভাষা যদি আজকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে দ্বীন বিকৃত হয়ে যাবে। কারণ দ্বীন আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেনই আরবি ভাষার মাধ্যমেই। তো এখন আমরা এই যে আরবি ভাষাটা শিখবো, আমরা কি, কি আ ফায়দা পাবো? ১ নাম্বার হচ্ছে যে আমরা কোরআন যখন পড়বো তখন কোরআন বুঝতে পারবো। ঠিক আছে? তেলাওয়াত করতে থাকবো আর অর্থ বুঝতে থাকবো। এখানে আমাদের আরেকটা ভাষার সহায়তা আমাদেরকে নিতে হচ্ছে না। তো এটা একটা হ্যাসেল যে আপনি ১ম এ আরবি পড়ছেন, তারপরে আবার আরেকটা আচ্ছা, অনুবাদের আচ্ছা। আশ্রয় আপনাকে নিতে হচ্ছে। যেমন হ্যাঁ, আরেকটা অনুবাদের আশ্রয় আপনাকে নিতে হচ্ছে। এটা কিন্তু একটা হ্যাসেল, ঠিক আছে? তো কিন্তু যদি আপনার আরবি ভাষা জানা থাকে, আপনি আরবি পড়বেন আর হচ্ছে যে আপনি অর্থ বুঝতে থাকবেন। এটা অন্যরকম একটা আ আ অন্যরকম একটা অনুভবের জিনিস। এমনিভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আমরা বুঝতে পারবো যখন আরবি ভাষা শিখব। সব হাদিস হয়তো আমরা বুঝতে পারব না যেহেতু হাদিসের ইয়াটা অনেক বিস্তৃত বিষয় এবং এখানে প্রচুর পরিমাণে ভোকাবুলারির প্রয়োজন পড়ে। কিন্তু অনেক, অনেক হাদিসের এটা অনুবাদ ছাড়াই আপনি সরাসরি আরবি থেকে বুঝতে পারবেন। দৈনন্দিন আমরা সকাল বিকাল অনেক দোয়ার আমল করি, জিকির আজকার গুলো করি। এগুলোর অর্থগুলো তো আমরা খুব সহজেই ইনশাআল্লাহ বুঝতে পারব। এরপরে হচ্ছে যে কেউ যদি আমরা হিফজ করতে চাই, হিফজ করাটা অনেক সহজ হয়ে যাবে। যেহেতু তখন আমরা কোরআনের মোটামুটি অর্থ বুঝা শুরু করে দিব বা পড়লে অর্থ বুঝতে পারছেন। ফলে ওইটা মুখস্থ করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এরপরে যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে অন্যরকম একটা স্বাদ আস্বাদন করবেন। কারণ আপনি একদিকে তেলাওয়াত করবেন আর আরেক দিয়ে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে এইটা বলছেন। এই আয়াতে আল্লাহ তাআলা এইটা বলছেন। এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ দিবে আপনার মনের মধ্যে। এবং সর্বোপরি যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজের মধ্যে আপনার আলাদা একটা মনোযোগ আসবে। যেহেতু নামাজের মধ্যে আপনি যেটা পাঠ করছেন, সেটার অর্থ আপনি বুঝতে পারছেন।
তো সংক্ষেপে এখানে কয়েকটা ফায়দার কথা বলা হলো। আপনারা যদি চিন্তা করেন এর বাইরেও আপনারা আরো অনেক রকমের ফায়দা আপনারা খুঁজে বের করতে পারবেন। সব ফায়দা এখানে একসঙ্গে উল্লেখ করা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কিছু উপকারিতা আপনাদের সামনে পেশ করা। যাতে করে আপনারা যে এই ভাষাটা শেখার জন্য আসলেন, আ এইটা যে আ ফলপ্রসূ হবে এবং এটা যে কার্যকরী হবে যদি আপনারা শিখতে পারেন এই ভাষাটা এবং এই ভাষা শেখার দ্বারা কি ফায়দা আপনাদের হাসিল হবে এটা আপনাদের সামনে পরিষ্কার থাকাটা দরকার। সেজন্য আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টের কথা উল্লেখ করলাম। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী আলোচনার মধ্যে যে আরবি ভাষার ধরন কি আছে? এখানে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আ স্ক্রিনে আপনাদের সামনে আ যেই পিডিএফটা শেয়ার করেছি, এখানে দেখেন আ ৩ রকম ৪ রকমের আরবির কথা এখানে লেখা আছে। ঠিক আছে? ৪ রকমের। তো তার মধ্যে একটা হচ্ছে আপনার আচ্ছা আমি ১ টা মিনিট একটু সময় নেই। ১ টা মিনিট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি, হ্যাঁ বলেন। স্যার, এই যে এটা কি রেকর্ড ছেড়ে দেওয়া হবে পরে? রেকর্ড করা হচ্ছে, রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, জি জি। আমি কি দেরিতে যুক্ত হয়েছি তো দেরি হ্যাঁ, হয়েছে স্যার। জি, সমস্যা নেই। আমি ১ টা মিনিট একটু সময় স্যার, নিচ্ছি। জি। এটা এটার আওয়াজটা একটু ইয়ে হচ্ছে, আমার কাছে লাগছে না। আমার ল্যাপটপের প্রবলেম নাকি বুঝতেছি না। আপনার ল্যাপটপের প্রবলেম সম্ভবত। অন্য কারো সম্ভবত আওয়াজের সমস্যা হচ্ছে না। জি, আওয়াজ ক্লিয়ার হয়েছে। আওয়াজ ক্লিয়ার না? জি জি হ্যাঁ, জি, আওয়াজ ক্লিয়ার হওয়ার কথা। আমার আওয়াজ ক্লিয়ারই। আচ্ছা ঠিক আছে। তো আমরা বলছিলাম আরবি ভাষার এখানে দেখেন আপনারা হয়তো অনেক সময় শুনেছেন আ যেহেতু আপনারা এখানে আরবি ভাষা শেখার জন্য ভর্তি হয়েছেন, অবশ্যই আপনাদের কোরানিক অ্যারাবিক, তারপরে স্ট্যান্ডার্ড অ্যারাবিক এ ধরনের কথাবার্তা শুনে থাকার কথা। কেউ নাও শুনতে পারেন, আবার অনেকে শুনতেও পারেন। তো আসলে এখানে কয়েকটা কথা আছে। একটা হচ্ছে যে ধরেন স্ট্যান্ডার্ড অ্যারাবিক বা এটাকে আরবিতে বলা হয় আল আরবিয়াতুল ফুসহা বা বিশুদ্ধ আরবি বা প্রমিত আরবি। আমরা বাংলা ভাষা অনেক সময় আঞ্চলিক আ ইয়াতে কথা বলি। আবার স্বাভাবিকভাবে বইপত্রের মধ্যে আমরা প্রমিত রূপ যেটা ভাষার, ওই রূপটাকে আমরা ব্যবহার করি সংবাদপত্রে, বইপত্রের মধ্যে। আমরা যখন কথা বলি তখন অনেক সময় আঞ্চলিক ভাষায় কথা বলি। সবসময় আমরা প্রমিত বাংলায় কথা বলি না। হ্যাঁ, যখন আমরা কারো সামনে ভাষণ দিতে যাই অথবা পরীক্ষার খাতায় লিখতে যাই, ওগুলোতে হয়তো আমরা প্রমিত রূপটা ব্যবহার করি। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সবাই কিন্তু প্রমিত রূপটা ব্যবহার করি না। তো আরবি ভাষার যেই প্রমিত রূপ যেটা, বিশুদ্ধ রূপ যেটা, এটাকে বলা হয় ফুসহা আরবি বা স্ট্যান্ডার্ড অ্যারাবিক আরকি। ফুসহা আরবি। তো এটাই হচ্ছে আসলে মূল আরবি। এই ফুসহা বা স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা, এটাই মূলত মূল আরবি। এরপরে আরেকটা আরবির কথা আমরা শুনে থাকি কোরানিক অ্যারাবিক বা কোরানিক মানে কোরআনের আরবি আরকি। কোরানিক অ্যারাবিক এই ধরনের একটা কথা আমরা শুনে থাকি। তো এটা আসলে আলাদা কোনো কিছু না। এরকম না যে আ স্বাভাবিক আরবি ভাষা যেটা ওইটা অনেকে এরকম না জানার কারণে বলে থাকে যে স্বাভাবিক আরবি এক জিনিস, কোরআনের আরবি আরেক জিনিস। আসলে আলাদা কোনো কিছু না। ২ টা একই জিনিস। পার্থক্য এতটুকু যে কোরআনের মধ্যে আপনার দেখা যাচ্ছে যে এমন আ আপনারা একটু আম উম ইয়াটা মিউট করে রাখেন। আমি মিউট করে দেওয়ার পরেও কেউ আনমিউট করে ফেলেন। আচ্ছা। তো কোরআনিক আরাবিকের ক্ষেত্রে ধরেন যেটা করা হয় বা আপনারা অনেক সময় বই দেখেছেন, অনেক সময় অনেক কোর্সের নাম হয়তো শুনেছেন। YouTube এ অনেক ভিডিও পাওয়া যায় কোরআনিক আরাবিক এই নাম দিয়ে। এই কোরআনিক আরাবিক বলতে আলাদা কোনো কিছু নাই আসলে। এটা মূলত ওই বিশুদ্ধ আরবি বা প্রমিত আরবি বা স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা ওইটাই। পার্থক্য শুধু এতটুকু যারা কোরআনিক অ্যারাবিকের কথা বলে বা কোরআনিক অ্যারাবিক নাম দিয়ে বিভিন্ন বইপত্র আপনারা দেখে থাকবেন, দেখে থাকবেন। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে ওই যে মানে মূল ফুসহা বা বিশুদ্ধ আরবি যেটা, এইটার সবকিছু তো আর কোরআনের মধ্যে নাই বা কোরআনের মধ্যে ব্যবহার হয় না। তো দেখা যাচ্ছে যে, যে বিষয়গুলো কোরআনের মধ্যে ব্যবহার পাওয়া যায়, শুধুমাত্র সেগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে। ধরেন আরবিতে আ লক্ষ শব্দ আছে। লক্ষ শব্দ তো কোরআনে ব্যবহার হয় নাই। তো সেই শব্দগুলো ধরেন আপনাকে পড়ানো হচ্ছে না। শুধুমাত্র কোরআনে যে শব্দগুলো এসেছে সেগুলোই পড়ানো হচ্ছে। আরবি ভাষার ব্যাকরণ বিশাল বিস্তৃত একটা জগৎ।
বিশাল মানে বিশাল জগৎ আরবি ভাষার ব্যাকরণ। কিন্তু এই ব্যাকরণের এত বিস্তৃত জগৎ আপনার দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে কোরআনের অর্থ বোঝার জন্য প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ডিপলি যদি কেউ ইয়ে করতে চায় তখন তার দরকার অবশ্যই পড়ে। কিন্তু প্রাথমিক অবস্থায় দরকার পড়ে না। তো প্রাথমিক অবস্থায় জানার জন্য যেই রুলস গুলো জানা দরকার, যে শব্দগুলো জানা দরকার, এরকম কিছু বিষয় মানে যেটা শুধু কোরআন রিলেটেড, হ্যাঁ, ভাষা রিলেটেড না। শুধুমাত্র কোরআনের সাথে সংশ্লিষ্ট যতটুকু অংশ আছে জাস্ট এতটুকু অংশকে সহজ সরলভাবে উপস্থাপনা করা হয় এবং এটাকেই উনারা কোরআনিক আরবিক নাম দেন। অথচ এটা কিন্তু আলাদা কোনো কিছু না। বরং এটা ওই যে স্ট্যান্ডার্ড আরবিক যেটা বা বিশুদ্ধ আরবি, প্রমিত আরবি যেটা, এইটারই একটা কি বলা যায় এটাকে পরিমার্জিত বা এটাকে একটু সংক্ষিপ্ত রূপ বলতে পারেন আপনি এটাকে। এটাকে একটু সংক্ষেপণ করে তারপরে এটাকে একটা রূপ দেওয়া হয়েছে। তাহলে এটা আলাদা কোনো কিছু না। বরং এটা স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা এটারই একটা সংক্ষিপ্ত রূপ আপনি বলতে পারেন এটাকে। আলাদা কোনো কিছু না। এই কারণে আমি এখানে দেখেন তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি যে আসলে ফুসহা যেটা এইটাই আসলে এটাই কোরআনিক অ্যারাবিক। আবার এটা যেটা এই পরের যেটা মডার্ন অ্যারাবিক, মডার্ন অ্যারাবিকের নাম অনেকে শুনেছেন। মডার্ন অ্যারাবিকও আসলে আলাদা কোনো আরবি না। এটাও মূলত স্ট্যান্ডার্ড অ্যারাবিকই। কিন্তু পার্থক্যটা হচ্ছে মডার্ন অ্যারাবিকের মধ্যে আধুনিক সময়ে এসে আমরা দেখি যে অনেক নতুন শব্দের জন্ম হয়েছে। জঙ্গি বিমান, ট্যাঙ্ক, কামান, ঠিক আছে? তারপরে স্নায়ু যুদ্ধ, এরকম কত রকমের শব্দ আছে। ঠিক না? যুদ্ধকেন্দ্রিক নানান শব্দ। তারপরে হচ্ছে যে আপনার আধুনিক আবিষ্কার নিয়ে কত রকমের নতুন শব্দ এসেছে। পত্রিকার যেই ভাষা, হ্যাঁ? এগুলোর মধ্যে দেখা যায় যে অনেক নতুন আ আ বাগধারা, নতুন প্রবচনের জন্ম হয়েছে বা নতুন করে একটা মানে প্রকাশ করা, ভাব প্রকাশ করার জন্ম নিয়েছে। তো এই যে নতুন আধুনিক যে ব্যবহারগুলো এবং আধুনিক যে শব্দগুলো যেই ইয়ার মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। আপনি আজকে যদি একটা মার্কেটে যদি যান আ কেনাকাটা করার জন্য, ধরেন আপনি একটা মোবাইল মার্কেটে গেলেন কেনাকাটা করার জন্য। তো সেখানে গেলে দেখা যাবে যে আপনাকে আরবিতে মোবাইল কিনতে গেলে ওখানে আপনাকে অনেক আধুনিক শব্দ ব্যবহার করতে হবে। মোবাইলটা র‍্যাম কতটুকু, রম কতটুকু, তারপরে এই মোবাইলটার ডিসপ্লেটা কিসের। তো এই যে র‍্যাম, রম, ডিসপ্লে, তারপরে ক্যামেরার কতটুকু, এই যে নানান ধরনের যে কথাগুলো এগুলো কিন্তু সব মডার্ন শব্দ। এগুলো নতুন সময়ে এসে জন্ম নিয়েছে। তো এই যে এই আধুনিক সময়ের যেই কথাবার্তা, ব্যবহার, শব্দ, এইগুলোকে কেন্দ্র করে প্রাত্যহিক জীবনে চলতে গেলে যেই ব্যাপারগুলোকে আমরা ফেস করি, এগুলোকে ফোকাস করে যেই আরবি ভাষাটাকে শেখানো হয় বা আরবিটাকে উপস্থাপনা করা হয়, এটাকে মূলত মডার্ন অ্যারাবিক নাম দেওয়া হয়েছে। তা না হয় এটাও কিন্তু আলাদা কোনো কিছু না। কিন্তু এটার যে ব্যাকরণ, এটার মূল কাঠামো, স্ট্রাকচার সবই কিন্তু হচ্ছে মূলত ফুসহা আরবির। তাহলে এগুলো আলাদা কোনো কিছু না। ওই ফুসহা আরবিরই আর একটা রূপ, মানে ফুসহা আরবিরই একটা বিশেষায়িত রূপ হচ্ছে আপনার মডার্ন অ্যারাবিক। আলাদা কোনো কিছু না। তাহলে এগুলো কিন্তু ঘুরে ফিরে সব এক। হ্যাঁ? ঘুরে ফিরে সবই এক জিনিস। হ্যাঁ, আলাদা যেটা আছে সেটা হচ্ছে আপনার আম্মি আরাবিক যেটা। এটাকে আরবিতে বলা হয় আল আরাবিয়া আল আমিয়া বা আঞ্চলিক আরবি। আঞ্চলিক আরবিটা টোটালি আলাদা জিনিস। এটা আমরাও বুঝি না। আমরা আ আরবি শিখেছি, আরবি শিখাচ্ছি। কিন্তু এরপরেও আঞ্চলিক আরবি যেটা, এটা আমরা নিজেরাও বুঝি না। কারণ এটা আমাদের বুঝার কথাও না। ঠিক আছে? এবং ব্যাপারটা খুবই সিম্পল। কারণ আমরা যারা ঢাকার মানুষ, আমরা দেখা যাচ্ছে যে চট্টগ্রামের একেবারেই আঞ্চলিক কথাবার্তা যেগুলো, এটার অনেক সময় দেখা যায় আমরা হয়তো ৫% বুঝি। বাকি ৯৫% ই বুঝি না বা ১০% বুঝি, ৯০% বুঝি না। তো আমাদের বাংলাদেশ তো অনেক ছোট্ট একটা ভূখণ্ড। এখানে যদি ভাষার এত ভেরিয়েন্ট, এত রকমের ভাষার মধ্যে ভিন্নতা থাকে, বৈচিত্র্য থাকে, তাহলে আরব দেশগুলো তো বিশাল বিস্তৃত একটা এলাকা জুড়ে এতগুলো আরব দেশ। তো সেখানে তো এই ধরনের হবে। যার কারণে দেখা যায় যে মিশরের লোকেরা এক ধরনের মানে আঞ্চলিক আরবি যেটা মিশরেরটা এক রকমের, মরক্কো আলাদাটা আরেক রকমের। আবার খোদ মিশরের মধ্যেই একেক শহরের মানে একেক রকমের। অনেক সময় দেখা যায় এক শহরের লোকের আরেক শহরের লোকদের কথা বুঝতে কষ্ট হয়। এক দেশ থেকে আরেক দেশ তো অবশ্যই কষ্ট হবে। খালিজের আ দেশ যেগুলো এগুলোর বা ভূমধ্য মানে এরিয়ার যে দেশগুলো আছে, এগুলোর আ আঞ্চলিক আরবির মধ্যে দেখা যায় কাছাকাছি একটা মিল আছে। কিন্তু ওই যে আফ্রিকান সাইডের যেগুলো মরক্কো, আলজেরিয়া, এগুলোর আঞ্চলিক আরবি টোটালি ডিফারেন্ট। দেখা যায় যে খোদ আরবরাই ওদের আঞ্চলিকটা বুঝে না। আবার লিবিয়া-টিবিয়ার সাইডে এদেরটা আবার একটু অন্যরকম। তো আম্মি আরাবিক যেটা বা আঞ্চলিক আঞ্চলিক আরবি যেটা, এইটা হচ্ছে আপনার মানে বুঝার মতো না। ঠিক আছে? তো আমরা কোনটা শিখবো? আমরা মূলত শিখবো হচ্ছে আপনার
এই যে আহ, মানে প্রথম যেটা আছে এটা আমরা শিখবো, প্রমিত আরবি, যেটা কোরআন প্রমিত আরবিতে নাজিল হয়েছে। আর এইটা শিখার দ্বারাই কিন্তু আমাদের কোরআনিক আরবিক যেটা এটাও শিখা হয়ে যাবে, কারণ কোরআনিক আরবিক এটার ভিতরেই আছে। বাকি মডার্ন আরবিক যেটা আধুনিক অনেক শব্দটব্দ, এটা আর আমরা আমাদের এই কোর্সের মধ্যে আমরা এটা শিখবো না, কারণ আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্যই থাকবে কোরআন এবং হাদিস বুঝা। আর কোরআন এবং হাদিস যেহেতু এটা আধুনিক এই জামানার না, মানে এই জামানা বলতে এই জামানায় অবতীর্ণ হয়নি, ফলে এই জামানার নতুন নতুন যে সমস্ত শব্দ, হ্যাঁ, ক্যামেরা, ড্রোন, মোবাইল, এই সেই হাবিজাবি, এগুলো তো আর কোরআনের শব্দ না। তো যার কারণে আমরা মডার্ন সময়ে এসে নতুন নতুন যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে এড়িয়ে আমাদের মূল ফোকাসটা থাকবে কোরআনকে বুঝার জন্য আমাদের যা যা জানা দরকার, যে যে শব্দ জানা দরকার সেই জিনিসগুলো। আশা করি বুঝতে পেরেছেন। তো আচ্ছা, এরপর আমরা আমাদের কোর্স পাঠ্য কি থাকবে, মানে আমরা স্যার কি পড়বো? একটু প্রশ্ন করতে পারি স্যার? জি বলেন। হ্যাঁ স্যার, এই যে বললেন না যে মরক্কো, মিশর, ওদের আরবি ধরেন একটু ভিন্নতা, তো স্ট্যান্ডার্ড আরবিক যেটাই, এটা বললে কি সবাই বুঝে হ্যাঁ নাকি এটা মানে? হ্যাঁ এটা এটা বললে তারা বুঝবে, কিন্তু হয়তো রিপ্লাই দিতে গেলে হয়তো সে আপনাকে শুদ্ধতা রিপ্লাই দিতে পারবে না, কিন্তু বুঝবে সবাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারলাম। কিন্তু আমরা অনেক সময় হয় না এরকম যে আঞ্চলিক, ধরেন চট্টগ্রামের সাথে একটা লোকের সাথে আপনি যখন কথা বলছেন, তো আপনি শুদ্ধ ভাষায় কথা বলছেন বা প্রমিত বাংলায় কথা বলছেন, সে আপনার কথা বুঝতে পারছে, কিন্তু আপনাকে আপনার মতন করে প্রমিত বাংলায় সে কিন্তু রিপ্লাইটা দিতে পারছে না। কিন্তু সে আপনার কথাটা ঠিকই বুঝতে পারছে, কেন রিপ্লাই দিতে পারছে না? কারণ তার চর্চা নাই, প্রমিত বাংলায় কথা বলার চর্চাটা তার নাই। তো সেম একই ঘটনা ঘটে যে আপনি যেটা বলছেন সেটা খুব ভালো করেই বুঝবে, কারণ সে তো এই আরবিতেই বইপত্র পড়ে, এই আরবিতেই তো সে সংবাদপত্র পড়ে, তার ক্লাসের বইপত্র তার আঞ্চলিক আরবি দিয়ে না, সে তো ক্লাসে তো স্ট্যান্ডার্ড আরবিকটাই সে শিখে পড়ে, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে। হ্যাঁ, কিন্তু কথার মধ্যে এসে চর্চা না থাকার কারণে হয়তো সে বলতে পারবে না এই। আচ্ছা, এরপরে আসেন, উম, আমরা আমাদের কোর্স পাঠ্য কি থাকবে, মানে আমরা কি পড়বো? হ্যাঁ, হাইয়া আলাল আরাবিয়া যেই বইটা আছে, এই বইটা থাকবে মূলত আমাদের পাঠ্য। তো এই বইটা আসলে আমার নিজের লেখা একটা বই। আমরা মূলত প্রথমে এশো আরবি শিখি পড়াতাম, যেটা খুবই বিখ্যাত আমাদের বাংলাদেশে। কিন্তু এশো আরবি শিখি পড়াতে গিয়ে আমি এশো আরবি শিখি আমাদের নুরুল কোরআন একাডেমিতে প্রায় আমরা 3 বছরের অধিক সময় আমরা এটা পড়িয়েছি। তো আমরা একটা জিনিস ফিল করেছি যে এসআরবি শিখি পড়া, এসআরবি শিখির মধ্যে মূলত আসলে যেটা করা হয়েছে, এই মানে ফুল আরবি ভাষাটাকে এখানে, যেহেতু এটা মাদ্রাসার স্টুডেন্টদের জন্য রচনা করা, আর মাদ্রাসার একজন স্টুডেন্ট তার ফুল আরবি ভাষার নানান দিক সম্পর্কে তার জানা থাকা লাগে একাডেমিক কারণেই। তো যার কারণে ওই বইয়ের মধ্যে এই পুরো ব্যাপারগুলোকে ফোকাস করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে একজন তালিবুল মানে একজন স্টুডেন্ট, আপনাদের মতন যারা জেনারেল শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটি থেকে আরবি ভাষা শিখতে এসেছেন, আপনাদেরকে দেখা যাচ্ছে যে এমন অনেক কিছু শিখতে হচ্ছে যেটা আসলে আপনাদের যে মূল মাকসাদ যে কোরআন বুঝতে পারা, আহ, আহ, এটার জন্য আসলে ওটা প্রয়োজন হচ্ছে না, কিন্তু যেহেতু বইতে আছে যার কারণে আমাদেরকে এটা শিখতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এমন অনেক জিনিস শিখতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, বা এমন অনেক জিনিস শেখার লোড নিতে হচ্ছে যেটা আসলে পরবর্তী সময়ে আপনার জন্য খুব একটা কাজের কাজে লাগছে না। তো এই জিনিসগুলো চিন্তা করে, এবং প্লাস হচ্ছে যে বেসরকারি শিক্ষার মধ্যে কোরআনের যে অনুশীলন, কোরআনের আয়াতগুলোকে সামনে নিয়ে আসা, এটা করা হয়েছে একেবারে লাস্টের ইয়ের মধ্যে, একেবারে সর্বশেষ কয়েকটা পৃষ্ঠার মধ্যে। তো এত দূরে যাওয়ার আগেই দেখা যায় অনেক স্টুডেন্টরা পড়া, নানান কারণে তাদের পড়া ছেড়ে দিতে হয়। তো দেখা যাচ্ছে যে সে ওই পর্যন্ত যেতে পারে না। তাহলে একজন মানুষ সে যদি 1 বছরও যদি পড়াশোনা করে, তারপরেও দেখা যাচ্ছে যে সে কোরআনের আয়াতগুলোর নাগাল পাচ্ছে না। অথচ কোরআনের আয়াতগুলোর নাগাল পাওয়া, কোরআনের আয়াতগুলো বুঝতে পারে, এটা ছিল তার মেজর উদ্দেশ্য এই কোর্স করার ব্যাপারে, করার ক্ষেত্রে। তো এরকম এছাড়াও একেকটা মানে দেখা যায়, পাঠ পড়া দেখা যায় বেশ অনেক লম্বা, লম্বা। একেকটা ক্লাস করাইতে গেলে অনেক লম্বা সময় লেগে যায়। ০.৫ ঘন্টা প্লাস, হ্যাঁ? তারপরে বা অনেক সময় এর থেকেও বেশি সময়, ৪০ মিনিট, ৪৫ মিনিট। তো এত লম্বা, লম্বা সময় অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। তো এইরকম অনেক ব্যাপার সামনে আসার কারণে আমরা চিন্তা করেছি যে আমরা আমাদের এই যে এতদিনের অভিজ্ঞতা থেকে মানে জেনারেল থেকে যারা আসবে তাদের উপযোগী করে আমরা একটা সিলেবাস প্রণয়ন করি, একটা প্রণয়ন করি, যেখানে ক্লাসগুলো খুব ছোট ছোট হবে, পড়া অল্প অল্প করে হবে, এবং মানে যাই শিখা হবে সেটাকেই কোরআনের মধ্যে অ্যাপ্লাই করা হবে, যাই শিখা হবে ওইটার আলোকে কোরআনের যেই যেই অংশটুকু বোঝা সম্ভব ওইটাকে আমরা খুঁজে খুঁজে তাদের সামনে পেশ করব, যাতে করে আমি যদি আরবি ভাষা 5% শিখি, ওই 5% দিয়ে কোরআনের যেই যে অংশটুকু বোঝা সম্ভব হবে ওই অংশটুকু আপনাদের সামনে পেশ করা হবে। এভাবে আপনারা দেখবেন আমাদের বইয়ের মধ্যে আমরা মানে কিছু অংশ পরপরই ইলা নুরিল কোরআন নামে একটা অনুচ্ছেদ রেখেছি, এবং সেই জায়গার মধ্যে আমরা ওই ছাত্ররা
যতটুকু অংশ তারা পড়েছে, এই পড়ার আলোকে যে আয়াতগুলোর অর্থ তারা বুঝতে পারবে, তাদের পক্ষে বোঝা সম্ভব হবে, সেই আয়াতগুলোকে আমরা পেশ করে দিয়েছি। এভাবে আমরা চেষ্টা করেছি যে মানে তাদের এই আরবি শেখাটা কোরআনের মধ্যে এপ্লাই হওয়া, ২ টাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে। ১ম অধ্যায়ের মধ্যে অবশ্য আয়াতের সংখ্যা কিছুটা কম। যেহেতু প্রথম অধ্যায়ে আসলে খুব বেশি মাত্র আপনারা শুরু করছেন। ২য় অধ্যায় থেকে ব্যাপক আকারে কোরআনের আয়াত পেশ করা হয়েছে। ১ম অধ্যায়েও আছে, কিন্তু সীমিত আকারে। তো আমাদের তাইলে কোর্স পাঠ্য হচ্ছে মূলত এই হাইয়া আল আরাবিয়া এই বইটা। তো এই বইটা আসলে আমরা এখনো প্রিন্ট কপিতে যাইনি। যাইনি বলতে প্রিন্ট কপিতে যাওয়ার জন্য একটা বইয়ের যেই আ মানে একটা পূর্ণাঙ্গ রূপ দরকার হয়, এবং এই বইয়ের ব্যাপারে আমি যেহেতু নিজে এটার লেখক, আমার একটা আন্তরিক স্যাটিসফ্যাকশন এর ব্যাপার আছে যে বইয়ের ব্যাপারে আমি স্যাটিসফাইড যে হ্যাঁ, এখন এই বইটাকে প্রকাশ করা যায়। তো আমার মনে হয়েছে যে এটা এখনো সেই স্যাটিসফ্যাকশনটা আমার আসলে হাসিল হয় নাই। আমার মনে হয়েছে যে এটার উপর আমি আরেকটু কাজ করি, আরো কাজ করব, এবং বিশেষ করে আপনাদেরকে পড়ানোর ভেতর দিয়ে যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেখান থেকে কিছু জায়গায় আদল-বদল করারও প্রয়োজন পড়ছে। এগুলো করে মানে একটা মোটামুটিভাবে যখন এটা একটা চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন এটাকে আ একবারে ফাইনালি প্রিন্ট করে নিয়ে একেবারে ছাপিয়ে নিয়ে আসবো, প্রকাশ করব এটাকে ইনশাআল্লাহ। তো আপাতত আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি। আপনারা ওইটাকেই প্রিন্ট করে নিবেন নিজেদের মতন করে। ঠিক আছে? এখন এটার মধ্যে মূলত আমরা এই বইয়ের মধ্যে ৩ টে জিনিসকে ফোকাস করেছি। একটা হচ্ছে আরবি থেকে কোরআনের অর্থটা বুঝতে পারা ১। ২ নম্বরে হচ্ছে যে আরবি থেকে নবীজির হাদিস এবং বিভিন্ন দোয়া বুঝতে পারা। এই ২ টাকে আমরা মূল রাখছি। আর ৩ নম্বরে হচ্ছে সাধারণভাবে ব্যাপকভাবে যে আরবি ভাষা যেটা ওইটা, ওইটা বুঝতে পারা আরকি। এই ৩ টে জিনিসকে আমরা মূল রেখে বইটাকে রচনা করেছি। আচ্ছা, আর এছাড়া আরবি ভাষার যেই ব্যাকরণ যেটা নাহু এবং সরফ, এই নাহু এবং সরফটাও এখানে থাকবে। আ ভাষার পাশাপাশি নাহু সরফের ব্যাপারগুলোর জন্য প্রত্যেকটা পাঠ ভিত্তিক আপনাদেরকে একটা শিট দেওয়া হবে। সেখানে যে জিনিসগুলো পড়ানো হবে এটা কোনটা নাহু, কোনটা সরফ, এটাকে আলাদা করে আপনাদেরকে বলে দেওয়া হবে। ঠিক আছে? এবং এই ভাষার ভেতর দিয়ে আমরা ওই ব্যাকরণটাকে শিখব। নাহু এবং সরফের জন্য আলাদা কোনো ক্লাস থাকবে না। এই মূল পাঠ্য বইয়ের ভেতর দিয়েই হচ্ছে যখন যতটুকু আমাদের দরকার পড়বে, তখন অতটুকু ব্যাকরণ আমরা শিখব। কারণ ব্যাকরণ তো আমাদের মূল না। এই কারণে যখন যতটুকু দরকার তখন অতটুকু শিখব। তো এভাবে একটু করে শিখতে দেখা যাবে যে যখন বই শেষ হয়ে যাচ্ছে, তখন আসলে নাহু এবং সরফের একটা বড় অংশ, প্রায় বলা যায় যে ৬০ বা থেকে ৭০% আমাদের পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা কোর্স শেষে কি অর্জন করব? কোর্স শেষে হচ্ছে যে আমরা কোরআনের অধিকাংশ আয়াত এবং অসংখ্য হাদিসের অর্থ নিজ থেকে ইনশাআল্লাহ আরবি আমরা বুঝতে পারবো। এছাড়া আরবিতে সাধারণ কথোপকথন করা এবং সহজ ভাষায় লেখা যে সমস্ত আরবি বইপত্রগুলো আছে, সেগুলো আপনারা জের জবর ছাড়াই ইনশাআল্লাহ পড়তে পারবেন। পড়ার সেই যোগ্যতা আপনাদের অর্জন হবে। যদি আপনারা যেভাবে আমরা নির্দেশনা দেই, ওইভাবে ঠিকঠাকভাবে পড়েন, পরীক্ষায় অংশ নেন, হোমওয়ার্ক দেন, পড়া শুনান। অনেকে আছে যে শুরুর দিকে তো অনেক আগ্রহ নিয়ে ভর্তি হয়। খুব জজবা থাকে। কিন্তু কয়েকদিন যাওয়ার পরে উস্তাদরা বারবার ডাকতে থাকে পড়া দেওয়ার জন্য। হ্যাঁ, শুরুর দিকে এরকম হয়। ১ম ১-২ সপ্তাহ এরকম হয় যে সবাই খুব পড়া দেওয়ার জন্য খুব সিরিয়াল দিতে থাকে বা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কিন্তু মাসখানেক যাওয়ার পরে ডেকে লোক পাওয়া যায় না পড়া শোনানোর জন্য। ঠিক আছে? হোমওয়ার্ক বারবার বলেও হোমওয়ার্ক আদায় করা যায় না। পরীক্ষার মধ্যে বারবার বলার পরেও দেখা যায় যে পরীক্ষায় অংশগ্রহণ করে না। তো এই কাজগুলো আপনারা করবেন না। বিশেষ করে পড়া শোনানোর ক্ষেত্রে গাফলতি করবেন না। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা আবার ২য় পর্যায়ের আলোচনাতে আসি যে আমাদের কোর্স কার্যক্রম কিভাবে পরিচালিত হবে? এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা এখানে ৮ টা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে যে ক্লাস কিভাবে এবং কবে হবে? ২ নম্বরে হচ্ছে যে ক্লাসের হাজিরাটা আপনারা কিভাবে দিবেন? যেহেতু আমরা চেষ্টা করি আপনাদের মানে মনিটরিং এর উপরে রাখার জন্য। তো এটার জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের একটা অ্যাটেন্ডেন্স রাখছি। এর পরে হচ্ছে যে হোমওয়ার্ক আপনারা কিভাবে জমা দিবেন। এরপরে পড়াগুলো কিভাবে নেওয়া হবে। আপনারা যে ওস্তাদদেরকে পড়া শোনাবেন সেটা কিভাবে নেওয়া হবে, কখন নেওয়া হবে, পরীক্ষাগুলো কিভাবে হবে, কবে হবে। পড়া সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে, আপনি একটা জিনিস বুঝেন নাই, সেই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন বা ওইটা কিভাবে ওস্তাদের কাছ থেকে প্রশ্ন করবেন। আ এটা এরপরে পারস্পরিক প্র্যাকটিস বা তামরিন যেটা, এইটা আপনারা কিভাবে করবেন। কারণ একটা ভাষার মূল বিষয় হলো প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন একটা ভাষা আপনার তত আয়ত্তে আসবে। এটা কিভাবে করবেন সে ব্যাপারটা আলোচনা করব। আর হচ্ছে যে কোর্স যদি কেউ করতে না চান, অনেক সময় আছে যে আগ্রহ নিয়ে শুরু করেছিল, পরে ব্যস্ততার কারণে অনেক আছে স্টুডেন্ট তার পরীক্ষা চলে এসেছে। আবার অনেক আছে অসুস্থতার কারণে। একেকজন একেক সমস্যার কারণে কোর্স স্টপ করতে আপনার দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আপনার আ ক্লাস কিভাবে হবে এবং কবে হবে। তো কবে হবে আমাদের ক্লাসের
তিন দিন, হ্যাঁ, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 3টা দিন আমরা রেখেছি নতুন ক্লাসের জন্য। শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন। কিভাবে হবে আমাদের মূল ক্লাস যেটা, এটা আপনারা ই ক্যাম্পাসে অবশ্যই সবাই ইতিমধ্যে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের প্রত্যেকেরই একটা অ্যাকাউন্ট হয়েছে আশা করি। তো এই ই ক্যাম্পাসে হচ্ছে যে আমরা মূল ক্লাস যেটা, ওইটা ক্লাসের দিন যেদিন, ওই দিন ওইটা আপনাদেরকে ই ক্যাম্পাসেই হচ্ছে যে ক্লাসটা দেওয়া হবে। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করে ই ক্যাম্পাসে যাই এবং ব্যাপারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে দেখেন, আপনারা নিশ্চয়ই ই ক্যাম্পাসে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি। ফোনেও আপনারা মানে কাছাকাছি ধরনেরই একটা ভিউ পাবেন। অপশন মোটামুটি এগুলোই থাকবে। ড্যাশবোর্ডে গেলে এখানে নিউ ক্লাস আপডেট, নতুন করে যেই মানে ক্লাস দেওয়া হবে সেটার একটা আপডেট আপনারা এখানে পাবেন। হোমওয়ার্ক পেন্ডিং, আপনার মোট কয়টা হোমওয়ার্ক জমা আছে আপনি দেন নাই, ওটা এখানে পেন্ডিং দেখাবে। এক্সাম যদি আপনার না দেওয়া থাকে, এক্সাম পেপার যখন পাবলিশ করা হবে তখন এটা এখানে পেন্ডিং থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে নোটিশগুলো এখানে আসবে। এখন মনে করেন আপনি যেই কোর্সে আছেন, ধরুন আপনারা এখন একটা কোর্সে আছেন, তো এখানে একটা কোর্সই দেখাবে। ধরেন এই যে 14 নং ব্যাচ, হ্যাঁ, ছেলেদেরকে আমরা 2টা গ্রুপে ভাগ করেছিলাম, একটা মাক্কি একটা মাদানি, পড়া নেওয়ার সুবিধার্থে। একটা ইয়ের মধ্যে অনেক স্টুডেন্ট হয়ে গেলে পড়া নিতে একটু সমস্যা হয়। তো আমরা এটা পড়া নেওয়ার সুবিধার্থে 2টা গ্রুপে ভাগ করেছি, একটা মাক্কি গ্রুপ একটা মাদানি গ্রুপ। মেয়েদেরকে ভাগ করা হয় নাই, কিন্তু ছেলেদেরকে ভাগ করা হয়েছে। তো কে মাক্কি কে মাদানি এটা আপনি ক্যাম্পাসে ঢুকলেই দেখবেন এখানে যে লেখা আছে পাশেই, মাক্কি বা মাদানি। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে এরকম কিছু পাবেন না। তো আপনি যদি ভিতরে যান, ভিতরে গেলেই দেখবেন এখানে শুরুতে ই ক্যাম্পাস নির্দেশিকা আছে। হ্যাঁ, এখানে হাতের লেখার যে ইয়াটা, এটা এমনিতে দেওয়া হয়েছে, এটার সাথে কোর্সের কোনো সম্পর্ক নাই। এটা আপনারা কেউ যদি আগ্রহী হন, এখানে অনেক হাতের লেখা আছে, দেখে দেখে লিখতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত চর্চার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে শুরুতে একটা ই ক্যাম্পাস নির্দেশিকা আছে। এই ই ক্যাম্পাস নির্দেশিকার মধ্যে আপনারা এই এটা দেখে নিবেন। এখানে 3টা ভিডিও আছে। এখানে আপনাদেরকে কিছু নির্দেশিকা, আপনারা যেহেতু ই ক্যাম্পাসে আমাদের পুরো কোর্সে সবকিছু ই ক্যাম্পাসেই চলবে, পরিচালিত হবে, এই কারণে ই ক্যাম্পাসের ব্যাপারগুলো আপনারা যদি ভালো করে একটু বুঝে নেন, এটা আপনাদের বিড়ম্বনা কম হবে। যে আপনি কিভাবে সহজে লগ ইন করবেন, কিভাবে আপনার ইমেল পাসওয়ার্ডটাকে অটো সেভ করে রাখবেন যাতে করে বারবার আপনাকে ইমেলটা লিখে লিখে লগ ইন করতে না হয়। হ্যাঁ, এবং স্যার, কিভাবে শব্দ শব্দ নাকি কমে গেছে একজন বলতেছে, মানে আমরা শুনতে পাচ্ছি কিন্তু একজন বলতেছে এটা নাকি উনার শব্দ কমে গেছে। এটা উনার উনার ডিভাইসের কোনো একটা সমস্যা সম্ভবত। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার এই কিভাবে দার্স দেখার পরে হাজিরা দিবেন, এই ব্যাপারগুলো আমি যদিও আপনাদের আজকে দেখিয়ে দিব, কিন্তু এখানেও আহ, এই জিনিসগুলো আমি ওখানে মানে আরেকবার দেখিয়ে দিয়েছি, চাইলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। আচ্ছা, এক্সাম পেপার নিয়েও কিছু নির্দেশনা দেওয়া আছে যে আপনারা কিভাবে পরীক্ষা দিবেন টিবেন, এই ব্যাপারে এটা আপনারা একটু দেখে নেবেন ক্যাম্পাস নির্দেশিকাটা। তো মূল বিষয় হলো যে ক্লাসটা কিভাবে হবে আপনাদের, এই যে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই যে 3 দিন, এই ফজরের পরে হচ্ছে ই ক্যাম্পাসে মূল ক্লাস যেটা, মূল ক্লাসটা খুবই ছোট ছোট হবে, এক একটা ক্লাস 10 থেকে 15 মিনিট হ্যালো। এরকম স্থায়িত্বের। এই মূল ক্লাসটা হচ্ছে যে আপনাদেরকে এখানে রেকর্ডেড দেওয়া হবে, মূল ক্লাস যেটা ওইটা। এবং এটা এই ই ক্যাম্পাসে সবসময় থাকবে, এবং এই ক্যাম্পাসের অ্যাক্সেস আপনাদের আজীবনের জন্য, এটা সবসময় এখানেই থাকবে। আপনি যদি সারাদিন আপনি যখন ফ্রি টাইম পান, যাদের সকালে ফ্রি টাইম তারা সকালে দেখবে, যাদের হচ্ছে যে দুপুরবেলায় ফ্রি টাইম তারা দুপুরে দেখবে, যাদের বিকালে ফ্রি, যার যখন মানে ফ্রি টাইম সে ওই সময় দেখে নেবে, কারণ ক্লাসগুলো ছোট ছোট হয়। দেখার পরে দেখেন প্রত্যেকটা ক্লাসের পাশেই একটা হাজিরার একটা অপশন আপনারা পাবেন। এখানে যে উপরেই দেখেন লেখা আছে সাবমিট অ্যাটেন্ডেন্স। এই সাবমিট অ্যাটেন্ডেন্সে ক্লিক করলেই আপনি ক্লাসটা যে দেখেছেন, এগুলোতে তো আর অ্যাটেন্ডেন্স দেওয়া দরকার নেই, কারণ এগুলো তো আর ক্লাস না। হ্যাঁ, কিন্তু আমরা যদি ক্লাসের একটা ইয়ে দেখাই, অন্য কোনো একটা কোর্সে যদি আমরা যাই, তাহলে এটা আপনারা একটু ভালো করে দেখতে পাবেন। যেমন আমরা একটু উম, এই যে ধরেন 12 নং ব্যাচে যাই, এখানে দেখেন এই যে ধরেন 1 নাম্বার ক্লাস যখন দেওয়া হলো, তখন এখানে আপনি সাবমিট অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে ক্লাসগুলো, দার্স যেগুলো আর কি, দার্স গুলোর মধ্যে আপনি সাবমিট অ্যাটেন্ডেন্সে ক্লিক করলেই আপনার এটা হাজিরা হয়ে যাবে অটোমেটিকলি। এবং এই তার মানে আমরা নিশ্চিত হব তখন যে আপনি ক্লাসটা দেখে শেষ করেছেন। তো কারা ক্লাস গুলো দেখে শেষ করেছেন, কারা করেন নাই, এটা আমরা মনিটরিং করতে পারবো আপনার এই অ্যাটেন্ডেন্স দেওয়া না দেওয়া দেখে। আপনি যদি ক্লাস দেখেছেন ঠিক কিন্তু অ্যাটেন্ডেন্স দেন নাই, তাহলে কিন্তু আমাদের কাছে মনে হবে যে আপনি ক্লাসটা দেখেন নাই। এই কারণে অবশ্যই ক্লাসটা যখন আপনি দেখবেন, দেখার পরে এই মানে অ্যাটেন্ডেন্স সাবমিট করে দিবেন। তো শুধুমাত্র
ক্লাসগুলোতে দিবেন, হ্যাঁ, মানে এক নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাস যখন এইভাবে আপনাদেরকে দেওয়া হবে শুধু ক্লাসের মধ্যে দিবেন। এরপরে দেখেন নিচে হচ্ছে যে হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, ক্লাসের নিচেই ওই শিট যে শিট দেওয়া হবে শিটটা হচ্ছে যে ব্যাকরণগত যে আলোচনাগুলো বাড়তি আলোচনা যেগুলো ক্লাসের মধ্যে হবে এগুলো আবার শিট আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই শিটটা ক্লাসের নিচেই পাবেন। তো এই শিটগুলো হচ্ছে যে আমরা মানে প্রত্যেক পাঠ ভিত্তিক একটা করে শিট দিব। মানে একেক পাঠের একটা করে শিট। তো একেক পাঠে 3টা করে দার্স হবে। মনে করেন 1 নাম্বার পাঠের 3টা পরিচ্ছেদ আছে। 3 পরিচ্ছেদ একেকটা দার্সে একেকটা পরিচ্ছেদ পড়ানো হবে। 3 পরিচ্ছেদ 3টা দার্সে। তো ওই পাঠের যে শিটটা ওই শিটটা হচ্ছে ওই পাঠের যে প্রথম দার্স মানে 1 নাম্বার দার্স ওইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। মানে প্রত্যেকটা পাঠের যে প্রথম দার্স আছে সেটার মধ্যে ওই পাঠের শিট আপনারা পাবেন। এই যে শিটে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এরপরে একটু নিচেই নামলে দেখবেন যে হোমওয়ার্ক আছে। মানে এই 1 নাম্বার যেই দার্সের মধ্যে যেই বিষয়ে আপনাদেরকে পড়ানো হবে ওইটার উপরে কিছু প্রশ্ন হোমওয়ার্কে দেওয়া থাকবে। হ্যাঁ, সেখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অনেক সময় আছে বাংলাতে কিছু বাক্য দেওয়া থাকবে সেগুলোকে আরবিতে ট্রান্সলেট করার জন্য। হ্যাঁ, তারপরে অনেক সময় শব্দ দেওয়া থাকবে বাক্য রচনা করার জন্য। অনেক সময় আরবি দেওয়া থাকবে হারাকাত যুক্ত করে দেওয়ার জন্য। অনেক রকমেরই আপনার হোমওয়ার্কের মধ্যে অনেক রকমের কিছু দেওয়া থাকবে। তো ওইগুলো আপনারা এই যে নিচে যে ঘরটা আছে এখানে হচ্ছে যে আপনি লিখে পরে এটাকে সাবমিট করে দিবেন। এই যে এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করলে আপনার হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। হওয়ার পরে টিচার যারা আছেন তারা হচ্ছে আপনার এই হোমওয়ার্কটা চেক করে দিবেন এবং মানে এটা যদি কোনো ভুল থাকে সেটা ওনারা কারেকশন করে দিবেন ওই জায়গার মধ্যে। ঠিক আছে? তো এবং হচ্ছে এই ক্লাসের উপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে এই ক্লাসটা তো মূল ক্লাস যেটা আপনাকে রেকর্ড দেওয়া হলো এটার উপরে যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে আপনি এটা তৎক্ষণাৎ নিচে কমেন্ট করার অপশন আছে। এখানে নিচে কমেন্টে আপনি মানে ওই প্রশ্নটা করে ফেলতে পারেন লিখিত আকারে। আমরা এটা পরবর্তীতে লিখিত আকারে উত্তর দিব। আচ্ছা, অথবা এখানে তো বাংলায় লিখতে হবে। বাংলায় লিখবেন। আর বাংলা কিন্তু আমি তো মানে অ্যাসামিজ ভাষা আমার এই যে রটা কিন্তু ওই যে মানে পেট কাটা র এটা তো বুঝতে পারবেন না, আমরা তো বাংলা তো র লিখতে পারি না তো। বাংলাতে কেন র লিখতে পারেন না? তলে তো একটা ফোঁটা কিন্তু আমাদের নর্মালি ভাবে এই যে র হয়ে যায় যে অ্যাসামিজ ভাষার মধ্যে মানে রটা মাঝখান দিয়ে যে পেটটা কাটে দিতে লাগে। এই পেট কাটা আমরা এটা বুঝে নিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই এটা মানে। আচ্ছা, তো এখানে যে কোনো জিনিস না। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো আপনাদের যে 2টা মেসেঞ্জার গ্রুপ আছে ডিসকাশন গ্রুপ নোটিশ বোর্ড আপনারা চাইলে ওইখানেও জিজ্ঞাসা করতে পারেন। মানে ডিসকাশন গ্রুপের মধ্যে ওস্তাদকে মেনশন করে আপনি যদি প্রশ্ন করেন ওখানে উত্তর দিতে পারে। অথবা আপনারা যখন পড়া শোনাবেন আপনাদের তো পড়া নেওয়া হবে জুমে লাইভে রাত্রিবেলা আপনাদের কাছ থেকে পড়াগুলো নেওয়া হবে। তখনও পড়া দেওয়ার সময় আপনি চাইলে প্রশ্ন করে এটার উত্তর জেনে নিতে পারেন। এরপরে আমাদের যে কাউকে যে কোনো উস্তাদকে আপনি পার্সোনালি মেসেজ করে যেটা বুঝেন নাই পড়া সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি মানে এটা সবার জন্য সবসময় অনুমতি আছে। মানে আপনি প্রশ্ন করে জেনে নিতে পারবেন। সর্বশেষ প্রত্যেকটা পরীক্ষার আগে আমাদের একটা লাইভ সলিউশন ক্লাস হয়। সেখানেও আপনি চাইলে আমাদের ইউটিউবে গেলে দেখবেন যে প্রচুর এরকম লাইভের ভিডিও আপনারা দেখবেন যে পরীক্ষার আগে একটা লাইভ ক্লাস হচ্ছে। সেখানে আপনাদের যে জিনিসগুলো নিয়ে কনফিউশন থেকে যায় ওইগুলো নিয়ে পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষার আগে দিয়ে একটা লাইভ হয় এবং সেখানে এই জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া হয়। তাহলে একটা পড়া না বুঝলে আপনি 3-4 পদ্ধতি অবলম্বন করতে পারেন পড়াটাকে বোঝার জন্য। এক, এখানে নিচে কমেন্টে লিখে রাখতে পারেন। 2, ওই ডিসকাশন গ্রুপের মধ্যে আপনি প্রশ্ন করে এটা সমাধান করতে পারেন। 4, আপনি পড়া যখন দিবেন জুমে লাইভে তখন আপনি সরাসরি উস্তাদকে প্রশ্ন করতে পারেন। 5 নাকি 4, আপনি সরাসরি উস্তাদকে ইনবক্সে আপনি নক করে মেসেজ দিয়ে এটা প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারেন। তো এইভাবে যত রকমের ওয়ে থাকতে পারে সব রকমের ওয়ে আপনি অবলম্বন করতে পারেন আপনার পড়াটা বোঝার জন্য। ঠিক আছে? উস্তাদের ফোন কি পাওয়া যাবে? ফোন নাম্বার উস্তাদদের? ফোন নাম্বার না দেওয়াটাই মানে ফোন নাম্বার অবশ্যই পাওয়া যাবে কিন্তু পড়া বোঝার জন্য আমার মনে হয় মানে ফোন না দেওয়াটাই বেটার। মেসেজ দিয়ে রাখলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে ধরেন যখন ফ্রি টাইমে যখন অনলাইনে আসা হয় তখন মনে করেন যে আপনার উত্তরটা দিয়ে দেওয়া হলো। এখন সবার তো আবার মানে এই পড়াশোনার বাইরেও তো সবার একটা জীবন আছে। বা ধরেন আমরা এখানে যারা আছি সবাই দেখা যায় কোনো না কোনো মাদ্রাসায় পড়াই। তো দেখা যাচ্ছে যে মাদ্রাসায় আমাদের একটা ক্লাস টাইম থাকে। দেখা যাচ্ছে যে আমি হয়তো মাদ্রাসায় ক্লাস নিচ্ছি তখন আপনি পড়া মানে জানার জন্য একটা ফোন দিলেন। আমি নিজেই তখন ক্লাসের মধ্যে সম্ভব হয় না। এখানে সবচেয়ে বেটার হয় মেসেজ দিয়ে রাখলে আমরা যখন অনলাইনে আসি তখন হচ্ছে যে এটার উত্তরটা দিয়ে দিলাম। এটা সবচেয়ে সুবিধা হয় আর কি। আর যদি আপনি ফোন নাম্বার চান সেটাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। স্যার মানে ওই যে কমেন্টে লিখে রাখছিলাম একটা পড়ার কি ব্যাপারে প্রশ্ন, তো ওইটার উত্তর এখনো পাইনি তো আপনাদের এই তো জন্য। পড়া তো এখনো শুরুই হয় না, আপনি পড়ার ব্যাপারে না না, ওই যে আরবি হাতের লেখা যে কিছু ভিডিও ছিল ওখানে একটা প্রশ্ন করছিলাম, আচ্ছা, এটা সমস্যা এখনো নেই, এটা উত্তর পাইনি। পাবেন। আপনাদের তো এখনো শুরু হয় নাই, ওই কারণে হয়তো উত্তরটা দেওয়া হয় নাই। কিন্তু যদি কমেন্ট করে থাকেন রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে?
স্যার ক্লাস কি আপনি নেবেন না? জি, আমার সাথে আরো দুইজন থাকবে। মূল ক্লাস যেটা, মূল ক্লাসগুলো আমারই, কিন্তু আমি হচ্ছে আপনাদের পরীক্ষার আগের যেই সলিউশন লাইভ গুলো আছে সেগুলো নিব, মাঝে মাঝে আপনাদের পড়া নিব, আর মূল পড়াগুলো নিবেন হচ্ছে সহকারী যারা আছেন ওনারা, আর রেকর্ডেড ক্লাসের যেই পড়াগুলো ওগুলো আমি নিব। আচ্ছা, এখন ক্লাসের হাজিরা কিভাবে দিবেন সেটাও আপনারা দেখলেন, আর হোমওয়ার্ক গুলো কিভাবে জমা দিবেন এটাও দেখলেন। পড়া কিভাবে নেওয়া হবে, পড়া আপনাদের নেওয়া হবে হচ্ছে যে রাত্রে বেলায়, যে একই টাইমে, যে এখন যে 9টা 15 থেকে আজকে যেরকম আপনাদের আহ আমি জুমের লিংক দিলাম, আপনারা সেখানে অ্যাড হলেন। তো এরকম আপনাদেরকে এই আপনাদের যে মানে ছেলেদের ক্ষেত্রে তো আপনাদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি এবং মাদানী। আপনাদের ওই মাক্কি মাদানী গ্রুপে, মাক্কি গ্রুপে যিনি সহকারী ওস্তাজ, মাদানী গ্রুপে যিনি সহকারী ওস্তাজ, উনি হচ্ছেন এরকম 9:15 বাজে আপনাদেরকে এরকম লিংক দিলে আপনারা ওখানে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে উনি আপনাদের কাছ থেকে ওই জুমেই আপনাদের কাছ থেকে পড়া নিবেন, পড়া সংক্রান্ত আপনাদের যে প্রশ্নগুলো থাকলে সেগুলো শুনবেন, এবং আপনাদের পড়াগুলো আপনাদের কাছ থেকে রিডিং পড়া যেগুলো কিতাবের মধ্যে থাকবে, বিভিন্ন প্যাসেজ, এগুলো রিডিং পড়াগুলো আপনাদের কাছ থেকে শুনবেন। বিভিন্ন আরবি বাংলা বলবেন, আপনারা সেগুলোকে আরবিতে ট্রান্সলেট করে দিবেন মৌখিকভাবে। এভাবে নানান ভাবে আপনাদের কাছ থেকে পড়াগুলো নেওয়া হবে। তো এই জিনিসটা হবে জুমে, এবং এই রাত 9:30টায়। আচ্ছা, পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষাটা আমরা প্রতি মাসে একটা করে পরীক্ষা নিব আপনাদের। পরীক্ষাটা আমরা যেটা করব, যে প্রতি সপ্তাহে আমরা এক পাঠ করে পড়ব। এক এক পাঠের 3টা করে পরিচ্ছেদ, তো তো এক সপ্তাহে 3টা ক্লাস হলে 3 পরিচ্ছেদ পড়া হলে একটা পাঠ পড়া হয়ে যায়। তো এইভাবে আমরা 3 সপ্তাহে 21 দিনে 3টা পাঠ পড়ব। পড়ার পরে এক সপ্তাহ হচ্ছে আমাদের ক্লাস হবে না, এক সপ্তাহ গ্যাপ থাকবে। এটা হচ্ছে আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য। প্রতি 3 পাঠ অন্তর অন্তর একটা করে পরীক্ষা হবে। 3 × 7 = 21 দিনে 3 পাঠ পড়া হবে। আর 21 এরপরে শেষ সপ্তাহ যেটা মাসের, ওই শেষ সপ্তাহে হচ্ছে আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন ক্লাস অফ থাকবে। ওই এক সপ্তাহ হচ্ছে আপনাদের অনেকের যদি এরকম হয় যে পড়া জমে গেছে, হোমওয়ার্ক জমে গেছে, সেগুলো শেষ করবেন। অনেকে আছে যে মানে পরীক্ষার প্রস্তুতির জন্য এই 3 পাঠের পড়াগুলোকে আরো ভালো করে পড়া, এগুলোর উপর আপনাদেরকে আলাদা করে প্র্যাকটিস করানো হবে পরীক্ষার প্রস্তুতির জন্য। এইভাবে আর কি এই এক সপ্তাহ হচ্ছে যে পরীক্ষার প্রস্তুতির, নানান প্রস্তুতির পিছনে আমাদের খরচ হবে। এরপরে মাসের শেষে এসে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। তো পরীক্ষা কিভাবে নেওয়া হবে? পরীক্ষা লিখিত আকারেই নেওয়া হবে। আমাদের ই ক্যাম্পাস যেটা আছে, ই ক্যাম্পাসে পরীক্ষা যেদিন হবে ওই দিন সকালে প্রশ্নপত্র আমরা ওখানে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা নোটিশে পেয়ে যাবেন, এক্সাম পেপারের জায়গায় একটা এক্সাম পেপার আপনারা নতুন করে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আমরা সাধারণত সকালবেলায় ফজরের পরে ধরেন 7টার দিকে আমরা এক্সাম পেপারটা আপনাদেরকে দিয়ে দিব, এবং রাত 12টা পর্যন্ত সময় থাকবে এই এক্সাম পেপারটা সাবমিট করার। আপনারা রাত 12টার মধ্যে এই সারা দিনে যার যখন সুবিধা, আমরা আসলে একটা নির্ধারণ তো সময় করি নাই যে ধরেন 6টা থেকে 7টার মধ্যে দিয়ে দিতে হবে, বা 7টা থেকে 8টার মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে টাইম বাউন্ডারি বেঁধে দিলে সমস্যা যেটা হয়, ওই টাইমে দেখা যায় কেউ একজন হয়তো কোনো কাজে ব্যস্ত, সেই টাইমটাতে থাকতে পারছে না, বা এই টাইমটাতে সে পরীক্ষা দিতে পারছে না, খুব এলোমেলো হয়। এই কারণে সারাদিন সময় থাকবে, সারাদিন যার যখন ফ্রি টাইম আছে তিনি তখন পরীক্ষা দিবেন। কিন্তু রাত 12টার পরে অটোমেটিকলি প্রশ্নটা লক হয়ে যাবে, তখন আর আপনি চাইলেও পরীক্ষা দিতে পারবেন না, টাইম ওভার হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে আপনারা পরীক্ষাটা দিবেন লিখিত আকারেই। ঠিক আছে? তাহলে এটা কি কিবোর্ডে লিখে পরীক্ষা নাকি হাতে লিখে? কিবোর্ডে না, না না, কিবোর্ডেই লিখে দিতে হবে। আমাদের সবই কিবোর্ডে, হাতে লেখার কোনো মানে খাতায় হাতে লেখার কোনো কিছু এখানে নাই। এর একটা ও কারণ আছে, আচ্ছা। কারণ হইলো হাতে লেখার বিষয় রাখলে অনেকের হাতের লেখার অবস্থা এতই করুণ যে এই হাতের লেখা পড়ে উদ্ধার করতে, এবং এটা আসলে খুবই মানে কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই কারণে হচ্ছে যে আমরা ওই যে খাতা কলমে লিখে কিছু করবো এটা এটা রাখি নাই। ব্যাস কিবোর্ডে লিখে দিবেন। এতে করে কার হাতের লেখা সুন্দর আর কার হাতের লেখা অসুন্দর, কার হাতের লেখা মানে কেমন, এটা এখানে কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে স্যার পড়া একটু সংক্রান্ত। একটা কথা ছিল স্যার। অবশ্যই। জি, হ্যাঁ, মানে আমি ওই যেটা আপনার হাতে লিখে আপনার গুগল লেন্স ইউজ করলে আপনার সেটা আরবি হয় আর কি। হ্যাঁ, এরকম করে কি দেওয়া যাবে কিনা আর কি? হ্যাঁ, যদি আপনি ওইভাবে যদি করেন, মানে বিষয় হলো যে আপনি নকল না করে, আপনি যদি নকল না করে যদি এরকম করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি নকল করবেন না, যে দেখে দেখে লিখলেন এটা করবেন না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এলেই হয়। পারছি। না, এমনি খাতায় লিখে মানে টাইপ করতে তো সময় লাগে, খাতায় লিখে না না, লিখা পারি। ভাই টাইপ করতে সময় লাগে, এটা ঠিক আছে। এটা কখন সময় লাগে? যখন আপনার চর্চা থাকবে না। কিন্তু যখন আপনার কিবোর্ডটা যখন আপনার হাতের আয়ত্তে চলে আসবে তখন আর তো সময় লাগবে না। কারণ আমাদের এখানে হোমওয়ার্ক যেগুলো আছে, তারপর আপনার দেন আমরা
ডিসকাশন গ্রুপের মধ্যে প্রচুর লিখিত আকারে প্র্যাকটিস করব, প্রচুর। হ্যাঁ, ওস্তাদরা আপনাদেরকে বাংলা বাক্য দিবেন, আপনারা সেটাকে আরবি করবেন, আপনারা নিজেরাও প্রচুর প্র্যাকটিস করবেন। তো এটার জন্য কিন্তু আপনাদের কিবোর্ডে লিখতে হবে। তো কিবোর্ডে অনেকে আছে যে বাংলা খুব লিখতে পারে কিন্তু আরবিটা লিখতে পারে না, ইংরেজিতে খুব ভালো লিখতে পারে, খুব স্পিডে লিখতে পারে, কিন্তু আরবি কিবোর্ড যেহেতু আপনারা এখনো এটাতে অভ্যস্ত হয়ে ওঠেন না অনেকে, আলিফ বা তা সা এক একটা এক এক জায়গায় ছড়ানো, এই কারণে আপনাদের কাছে এটা মনে হচ্ছে যে লিখতে তো কষ্ট হয়। কিন্তু বেশি না, 2-3 দিন একটু ভালো করে লেখেন, দেখবেন যে এটা আপনার ওই বাংলার মতোই হয়ে গিয়েছে। এটা খুব পেরেশানির কোনো কিছু নাই আসলে। ওই ভয় করলে তখন আর এটা আয়ত্তে আসবে না। আর যদি একটু কষ্ট করে 2-3 দিন একটু লেখেন, দেখবেন যে এটা আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। স্যার স্যার হ্যাঁ, বড় প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। এই যে কিছুক্ষণ আগে একজন ভাই বললেন যে এই গুগল দিয়ে তিনি অনুবাদ করতে পারবেন কিনা, তো না না, এক্ষেত্রে গুগল দিয়ে গুগলের অনুবাদের কথা উনি বলেন নাই। ওই যে উনি একটা অ্যাপস আছে, অ্যাপস এটার মধ্যে অনুবাদ হয়, না না বাংলা উনি দিলে ইংলিশ, ইংলিশ উনি দিলে উনি আরবি, এভাবে অনুবাদের হয়। উনি অনুবাদের কথা বলেন নাই, উনি গুগল লেন্সের কথা বলছেন, দুইটা আলাদা। আচ্ছা, আমার অনুবাদ একটা প্রশ্ন ছিল যে গুগল জি অনুবাদের যদি করেন তাহলে তো গুগল জি এখানে আরবি শিখলো, জি আপনি তো শিখলেন না, আর আপনার জি তো জি কিছু জি জি হলো না। জি। তো আমার একটা এখানে প্রশ্ন ছিল যে কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে ই ক্যাম্পাস আজীবনের জন্য থাকবে, তো যারা 1 মাস পড়ার পর চলে যাবে তাদের আচ্ছা, জন্য কি এখানে না ই না না, ক্যাম্পাস এখানে থাকবে? এখানে 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 একটা বিষয় আছে আজীবনের জন্য থাকবে বলতে, এটা একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে আপনি যেই ইয়াটা শেষ করবেন, আমাদের তো এখানে এক একটা অধ্যায়কে আমরা এক একটা সেমিস্টার আকারে ভাগ করছি, আপনি যেই সেমিস্টার শেষ করবেন ওই সেমিস্টারের অ্যাক্সেস আপনার জন্য আজীবন থেকে যাবে। কিন্তু আপনি যদি একটা সেমিস্টার শেষ না করে মাঝপথে চলে যান, তাহলে আসলে ওই সেমিস্টারটার অ্যাক্সেস আপনার কাছে থাকবে না। যেমন মনে করেন আপনি দ্বিতীয় সেমিস্টারে বিদায় নিলেন, তাহলে দ্বিতীয় জি সেমিস্টার অ্যাক্সেস আপনার কাছে থাকবে না, কিন্তু প্রথম সেমিস্টার অ্যাক্সেস অবশ্যই থাকবে। মানে যেটা আপনি শেষ করবেন পূর্ণাঙ্গ, জি ওইটার অ্যাক্সেস থাকবে। আর যেটা শেষ করতে পারেন নাই, মাঝপথে চলে গেছেন, ওইটা ওই আধা আধি যেটা, ওইটা আপনি পাবেন না। জি, সুন্দর বুঝতে পেরেছি, জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আর একটা প্রশ্ন ছিল আমার, জি যে আমি একটু ব্যস্ত থাকায় আমি আপনাদের যে ভিডিও গুলো আছে আর কি, আমার অফিসে ওয়াইফাই লাইন থাকে, তো জি তো জি। সেটা আমি ডাউনলোড করে পরবর্তীতে আমি আর কি বাসায় দেখবো আর কি, চিন্তা করছি। এই ক্ষেত্রে আপনাদের কোনো না, সমস্যা আছে? আমাদের কোনো ইয়ে না, আপনারা এটা যদি পাবলিকলি আপনি এটা ইয়া না করেন, আপনার নিজের কাছে রাখেন, আমাদের কোনো সমস্যা নেই। জি, জি আপনার আমার আহ, যে আচ্ছা, আপনি আমরা যে তো বল আমরা আমরা প্রশ্ন স্যার, রাত্রে আসবো। প্রশ্নের ব্যবস্থা আছে, ওই সময় হইলে ভালো হয়। এইভাবে মনোযোগটা দেখা গেছে বিঘ্ন ঘটে বারবার। হ্যাঁ হ্যাঁ, একটা আমরা প্রশ্নোত্তরের পর্বে যাচ্ছি একটু পরে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। প্রশ্নোত্তরের পর্বে আমরা একটু পরে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম যে পরস্পর আমরা যে পারস্পরিক যে প্র্যাকটিসটা, এটা কিভাবে করবো। আমাদের এই যে ডিসকাশন গ্রুপ কিন্তু খোলাই হয়েছে এই উদ্দেশ্যে যে ওখানে আপনারা প্রচুর পরিমাণে ডিসকাস করবেন পড়া সংক্রান্ত, ওখানে পড়ার বাইরে অন্য কোনো আলাপ করবেন না আপনারা। অনেক সময় আছে অনেকে ওই ইরান তুরানের খবর এখানে এসে ইয়া করে, এটা আমরা বিশেষায়িত এটা শুধুমাত্র আরবির জন্যই। তো এখানে আমরা আরবির প্র্যাকটিস গুলাই করবো। কিভাবে করব? ধরেন যে জিনিসগুলো আপনি পড়লেন, কথার কথা আপনি প্রথম ক্লাসে পড়লেন, কিতাবুন মানে একটি বই, কলামুন একটি কলম, একজনে এটার বাংলা লিখলেন, আরেকজন এটাকে আরবি করলেন। হ্যাঁ, একজন বাংলাটা দিলেন, বাকি সবাই এটাকে আরবি করলেন, কারো একটা ভুল হইলে অন্যরা ধরায় দিলেন। এইভাবে আপনারা পারস্পরিক একজন একটা ছবি দিলেন, সবাই ছবির মধ্যে কি কি আছে সেটাকে আরবি করে দেওয়া, একজন একটা শব্দ দিলেন, এটা দিয়ে অন্যরা বাক্য বানালো। এইভাবে নানান ভাবে আমরা ওই জায়গার মধ্যে প্র্যাকটিসটা করবো পারস্পরিক ভাবে। ওস্তাদ যারা আছেন ওনারাও আপনাদেরকে প্র্যাকটিস করাবেন, আমিও মাঝে মাঝে করাবো। তো এটা আমাদের ডিসকাশন গ্রুপটা আমাদের মূলত এই প্র্যাকটিসের জন্য, আমরা লিখিত আকারে প্রচুর প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আর কেউ যদি কোর্স করতে না চান তাহলে আমাদেরকে জানায় আপনি সুন্দরভাবে চলে যেতে পারবেন। আপনি যেভাবে ভর্তি হয়েছেন আমাদেরকে জানিয়ে যাওয়ার সময় এইভাবে আমাদেরকে জানিয়ে যাবেন যে আমি তো কোর্সটা করতে চাচ্ছি না, তাইলে আমরা সুন্দরভাবে আপনার নামটা আমরা এখান থেকে সরিয়ে দিব। এবং হচ্ছে যে মানে এটা একটা সুন্দর যে আপনি জানায় গেলেন। অনেকে আছে সে কোর্স করবে না, ভালো কথা, কিন্তু সে হচ্ছে যে আমাদেরকে কিছু জানায়ও না, আমরা তাকে নানান ভাবে যোগাযোগ করার চেষ্টা করার পরেও সে আমাদের মেসেজ সিন করে না, কোনো উত্তর দেয় না। এটা আসলে একরকমের অসৌজন্যতা, এটা করবেন না কেউ, দয়া করে। ঠিক আছে, আমরা আপনাদের কাউকে জোর করে এখানে আনি নাই, কেউ চলে যেতে চাইলে আমরা তাকে জোর করে ধরেও রাখবো না। কিন্তু আপনি চলে যাওয়ার সময় অবশ্যই যে একটা স্বাভাবিক যে একটা নিয়ম যে আপনি বলে যাবেন, এইটা অবশ্যই করবেন। কিন্তু ওই যে কোনো খবর নাই, বারবার মেসেজ দেওয়ার পরেও সিন করে না, ইচ্ছা করেই দেখা যাচ্ছে যে সে কোনো রিপ্লাই দিচ্ছে না, অনেকে এরকম করে, এই কাজগুলো করবেন না। আবার অনেকে আছে যে উস্তাদরা বা এই উস্তাজা যারা আছেন উনারা বারবার মেসেজ দিতে থাকে, কিন্তু এই শিক্ষার্থী হচ্ছে তার উত্তরটা দেয় না, এবং ইচ্ছা করেই দেয় না। কেন দেয় না? অনেক সময় দেয় না এই কারণে যে সে মানে কয়েকদিন পড়াশোনাই নাই, এখন তার মনের ভিতরে একটা ভয় ঢুকেছে যে আমি এখন কি উত্তর দিব, আমি কি বলবো, ওই একটা সংকোচের জায়গা থেকে সে আর রিপ্লাই দেয় না। তো
তো এটা আসলে জিনিসটা খারাপ দেখা যায়। আপনি যে সমস্যার কারণে আপনি হয়তো পড়াশোনাতে পারেন নাই বা আপনি পিছিয়ে পড়েছেন বা মানুষের সমস্যা তো থাকেই, আপনি সেটা বলে দেন। কিন্তু ধরেন আপনাকে বারবার মেসেজ দেওয়া হচ্ছে যে ভাই কেন পড়া শোনান না, কেন পড়া শোনান না, কেন আপনি ক্লাস দেখছেন না, মেসেজের পর মেসেজ দিয়ে দিয়ে যাওয়া হচ্ছে। আপনি সেই মেসেজটা সিন করারও প্রয়োজন বোধ করেন না, অথবা সিন করলে সৌজন্যতা দেখিয়ে আপনার উস্তাদ, আপনি তো তার প্রতি এতটুকু তো সম্মান সে পাওয়ার মানে হকদার যে আপনি তাকে রিপ্লাইতে একটা কিছু বলবেন। আপনার সমস্যা তো থাকতেই পারে, কিন্তু আপনি তো সেটা বলবেন। অনেকে এটা করে না, এটা অনেক সময় ওস্তাদরা এটা মনে কষ্ট পান, যে এটা এটা কি ধরনের। তো আপনারা দয়া করে এই কাজটা করবেন না। হ্যাঁ, সুবিধা অসুবিধা তো সবারই থাকবে, সেটা আপনি বুঝাই বললেই কিন্তু হয়। আচ্ছা, সর্বশেষ আমি আপনাদেরকে দুই একটা পরামর্শ দিই। এক নম্বরে হচ্ছে যে ডিসকাশন গ্রুপ যেহেতু আমরা প্র্যাকটিস করব, এখানে প্রচুর পরিমাণে মেসেজ আসতে থাকবে। এখানে ডিসকাশন গ্রুপের প্র্যাকটিসের কোনো টাইম টেবিল নেই, যার যখন সুবিধা। কারণ আমাদের এখানে আমরা অনেক স্টুডেন্ট, আমাদের এক একজনের এক এক টাইম ফ্রি। কেউ সকালে ফ্রি থাকে, কেউ দুপুরে, কেউ 9টায়, কেউ 10টা 11টায়, যে যে টাইমে ফ্রি আছেন সে ওই টাইমে এসে প্র্যাকটিস করতে থাকবেন। হয়তো সকাল ফজরের পরে হয়তো 5জন ঘুমান নাই, 5জন জেগে আছে, তো 5জনে শুধু শুধু ফেসবুকে সময় নষ্ট না করে এইখানে ওই 5জন মিলে তামরিন করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। তারপরে হয়তো 9টার দিকে আপনি যারা হয়তো 9টার দিকে হয়তো আরো অন্য কেউ ফ্রি, তারা তারা মিলে 9টার দিকে প্র্যাকটিস করতে থাকেন। এভাবে দেখা যায় যে দিন রাত 24 ঘন্টা যার যখন সুবিধা হয় এই গ্রুপের মধ্যে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, আমাদের বোনরা আলহামদুলিল্লাহ প্রচুর প্র্যাকটিস করে। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে বোনেরা আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে খুবই এগিয়ে, তারা খুব অ্যাক্টিভ থাকে এবং তারা প্রচুর প্র্যাকটিস করে। ভাইরা এই ক্ষেত্রে অনেক পিছিয়ে, ভাইরা মানে প্র্যাকটিস খুবই কম করে। তাদেরকে অনেক ঠেলা ধাক্কা দিয়েও হচ্ছে আমরা প্র্যাকটিসের দিকে আগ্রহী করতে পারি না। এটার একটা কারণ থাকতে পারে এটা যে হ্যাঁ ভাইরা নানান কাজে কর্মে ব্যস্ত থাকেন। কিন্তু এরপরেও যারা কাজে কর্মে ব্যস্ত থাকেন তারা তো থাকেন, কিন্তু যারা কাজে কর্মে ব্যস্ত থাকে না, অকাজে ব্যস্ত থাকে, তারাও দেখি যে আসলে এই ব্যাপারে আগ্রহ কম বোধ করেন আর কি। সেই জায়গা থেকে আমার মনে হয় এই এই ব্যাচে আমি দেখতে চাই যে ভাইয়েরাও যাতে বোনদের মতন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। আচ্ছা, তো যেহেতু এখানে প্রচুর মেসেজ আসে প্র্যাকটিস করার কারণে, এটাকে আপনারা চাইলে মিউট করে রাখতে পারেন। হ্যাঁ, গ্রুপের মধ্যে ডিসকাশন গ্রুপে ওখানে সেটিংসে গেলে আপনারা দেখবেন মিউটের একটা অপশন আছে, তো ওখানে মিউট করে রাখলে আপনার ওই যে বারবার মেসেজের নোটিফিকেশন আসলে টুং টাং শব্দ হয়, এই বিরক্তি আর আপনার মানে ইয়া করতে হবে না, সহ্য করতে হবে না। আর নোটিশ বোর্ড যেটা, নোটিশ বোর্ডের মেসেজগুলো আপনার একটু গুরুত্বপূর্ণ, যেহেতু এই মেসেজগুলো আপনার একটু গুরুত্ব দিয়ে দেখবেন। অনেক সময় আছে আমরা গুরুত্বপূর্ণ অনেক নোটিশ দেই, কিন্তু নোটিশ বোর্ডের মেসেজগুলো আপনারা গুরুত্ব দিয়ে না দেখার কারণে মানে ওই জিনিসগুলো সম্পর্কে জানা হয় না। দেখা যাচ্ছে পরীক্ষা নোটিশ দেওয়া হয়েছে যে পরীক্ষা আগামী শুক্রবারে, এই আল্লাহর বান্দা এই মেসেজ দেখেই নাই। পরবর্তীতে বৃহস্পতিবার যখন আসছে পরীক্ষার মাত্র একদিন বাকি, তখন কোনো কারণে সে জানতে পারছে যে হাই হাই কালকেই তো পরীক্ষা। অথচ সে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য 1 সপ্তাহ সময় পেয়েছে, কিন্তু নোটিশটা খেয়াল না করার কারণে সে এটা জানতে পারেনি। এই কারণে নোটিশ বোর্ডের নোটিশগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আর পাঠ্য বই যেটা, এটা আপনারা প্রিন্ট করে নেবেন। পিডিএফ থেকে আসলে পড়ে ইয়ে করা সুবিধা করা যায় না, আপনারা যে কোনো দোকান থেকে এই ইয়াটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন। আর আমরা খুব শীঘ্রই মানে কাজ করে যাচ্ছে, খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো এটাকে মানে ছাপিয়ে প্রকাশ করে নিয়ে আসতে আর কি। তখন আর এই বিড়ম্বনাটা থাকবে না। এই যে আপনাদের সাময়িক বিড়ম্বনা আপনাদেরকে প্রিন্ট করে নিতে হচ্ছে, এই জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী। আর শেষ যে নাসিহা আপনাদের জন্য সেটা হলো যে আপনারা দার্স জমা রাখবেন না। ঠিক আছে, দার্স যেদিন দার্স দেওয়া হয় ওই দিনের দার্সটা ওই দিনই আপনারা দেখে ফেলবেন। স্যার দার্স দার্স মানে কি রাখবেন না। ক্লাস? জি, দার্স দার্স হচ্ছে আরবি শব্দ, এটার মানে ইংরেজি হচ্ছে ক্লাস। আর বাংলা এটাকে কি বলে, ক্লাসের বাংলা কি? পাঠ 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 না? পাঠ জি জি হইলেও কিন্তু পাঠ শব্দটা মনে হয় আসলে আমরা ক্লাস বলতে যেটাকে বুঝি, পাঠ শব্দটা মনে হয় এটা শ্রেণী ফুললি ইয়া মানে বুঝায় না মনে হয়, বা ওটাকে লেসনও বলা যেতে পারে, লেসনও বলা যেতে পারে, লেসন। এগুলো তো ইংরেজি হয়ে গেল আর কি, লেসন। স্কুল হতে পারে। অনুশীলনী নাকি? এটার আসলে মানে বাংলা ভাষা একটু গরিব ভাষা মনে হয় মাঝে মাঝে, মানে বাংলায় মানে সঠিক শব্দটা খুঁজে পাওয়া যায় না। মনে করেন আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এখন আমি কি বাংলাতে এটা বলি যে ভাই আমি পাঠ নিচ্ছি? আমরা কিন্তু এটা বলি না, বা আমরা এটার ব্যবহার কিন্তু নাই বাংলাতে, এটা প্রচলনও নাই যে আমি পাঠ নিচ্ছি। পাঠ আমরা যে বলতে স্কুলে যখন পড়াই তখন ওই যে লেসন প্ল্যানের বাংলাটা পাঠটিকা হয় আর কি। কি সেই হিসাবে মানে লেসন প্ল্যান আমরা যখন পাঠদান নাকি? যে পাঠটিকা বলা হয় বা পাঠদান। পাঠদান, হ্যাঁ পাঠদান, পাঠদান বলতে হবে, কিন্তু মানে পাঠদান। হ্যাঁ পাঠদান তো হইলো টিচার যেটা করাইতেছেন ওইটা আর কি। আচ্ছা, যেটাই হোক, তো মূল কথা হইলো যে মানে ক্লাসকে আর আরবিতে দার্স বলে, তা আমরা মানে চেষ্টা করি আরবি শব্দগুলো ব্যবহার করতে, যাতে করে এই ব্যবহারের ভিতর দিয়েও আপনাদের অনেক শব্দ জানা হয়ে যায়। তো দার্স হচ্ছে মানে ক্লাস আর কি। নিয়মিত পড়া শোনাবেন, এই নিয়মিত পড়া শোনানো নিয়ে হচ্ছে যে আমাদেরকে খুব বিড়ম্বনায় পড়তে হয়। আমি আবারও বলছি, শুরুর দিকে আপনারা যে যারা আছেন শুরুর দিকে দেখা যাবে যে খুব আগ্রহী, হ্যাঁ, দেখবেন যে
আগামীকালকেই সবাই বলতে থাকবে যে হেই কখন পড়া দিব, কখন পড়া দিব, কার কাছে দিব। তখন হয় যে খুব আগ্রহ, কিন্তু 2 সপ্তাহ যাওয়ার পরে উস্তাদরা হলো জুমির লিঙ্ক দিয়ে বসে থাকে, ডাকতে থাকে ভাই আসেন আসেন ভাই আসেন, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, এই কাজটা করবেন না, নিয়মিত পড়া দিবেন। অন্তত পক্ষে আপনারা যেটা করবেন, অনেকে আছে যে খুব ব্যস্ত থাকেন, তো যারা ব্যস্ত থাকে এদের ওনারা যেটা করতে পারেন সেটা হলো যে আপনি 2-3 দার্সের পর একসঙ্গে শুনে যেতে পারেন। যে আপনি একদিন আসলেন, আইসা 2-3টা, সবচেয়ে ভালো হয় আপনি যদি ডেইলি পড়া যদি মানে ডেইলি যদি শুনান, আর যদি সেটা না পারেন আপনি 2-3টা দার্সের পরে একসঙ্গে একবারে শুনিয়ে দিলেন। আবার অনেকে আছে যে টিচার যেদিন যে টাইমটাতে পড়া নেন ওই টাইমের সাথে তার ম্যাচ হয় না, যে কোনো ব্যস্ততার কারণে। অনেক বন্ধুরাও আছে যে হয়তো ওই টাইমটাতে ম্যাচ করতে পারে না। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, বিশেষ করে ভাইদেরকে বলি, আপনারা যেটা করবেন সেটা হলো টিচারের সাথে আপনি আপনার সমস্যার কথাটা বলবেন যে আপনি যখন পড়া নেন তখন তো আমার এই সমস্যা, এখন আমি ওই টাইমে পড়াশোনা নিতে চাই। তো এখন ওই টাইমটা যদি টিচারের টাইমের সাথে যদি ম্যাচ করে, তাহলে দেখা যাবে যে টিচার আলাদাভাবে ওই টাইমে আপনার পড়াটা নিয়ে নেবেন। তবে আপনারা চেষ্টা করবেন আলাদা টাইম ইয়া না করে ওই একই টাইমে পড়া দেওয়ার জন্য। একান্ত যদি কেউ না জি পারে, ওস্তাদ। অনেকে আছে যে বিদেশে থাকার কারণে, একটু শেষ করি, অনেকে আছে যে বিদেশে থাকার কারণে টাইম মিলে না, যেহেতু সময় মিলে না বিদেশে থাকার কারণে। তো এরকম কেউ থাকলে পার্সোনালি উনি অন্য একটা সময় বেছে নেবেন। এটাও যদি না হয়, যেটা করতে আমরা যেটা করি যে কারো যদি এরকম ব্যস্ততার কারণে টাইমে যদি ম্যাচ যদি না হয়, সেক্ষেত্রে আমরা যেটা করি ইনবক্সে আপনাকে কিছু পড়া দিয়ে দেওয়া হবে, কিছু রিডিং পড়া দিয়ে দেওয়া হবে, যে আপনি এই রিডিং গুলো পড়ে পড়ে ভয়েস মেসেজে আপনি পড়াটাকে শুনে রাখবেন, আমরা কারেকশন করে দিব। আমরা উৎসাহ দেই লাইভে পড়াটা শোনানোর জন্য সরাসরি। কিন্তু কেউ যদি কারণবশত এভাবে সরাসরি সরাসরি যদি পড়া শুনতে না পারেন, তখন নাই মামার চেয়ে কানা মামা ভালো হিসেবে অন্তত পক্ষে এই পদ্ধতি অবলম্বন করে হলেও সে যেন পড়াটা দেয়, এটা আমরা রিকোয়েস্ট করি। কিন্তু আমরা প্রেফার করি হচ্ছে সরাসরি আপনি টিচারের সঙ্গে কথা বলে সরাসরি আপনি পড়াটা দিবেন। তো এই কারণে পড়া নিয়মিত শোনাবেন। এই পড়া নিয়মিত না শুনলে তো আপনার মানে ল্যাকিংস কোথায় থেকে যাচ্ছে, কোন জায়গায় আপনার ভুল থেকে যাচ্ছে, এগুলো ধরা পড়বে না। এবং আপনি মানে আরবিটা কতটুকু ভালো শিখতে পারছেন, কোন জায়গায় আপনার কি অবস্থা, আপনি তো বুঝতে পারবেন না। পড়া যখন শোনাবেন তখন কিন্তু এগুলোকে আমাদের পক্ষে কারেকশন করে দেওয়া সহজ হবে, এবং এটা আপনাদের কল্যাণার্থে আমরা বলি। এই কারণে এই ক্ষেত্রে আপনারা গাফিলতি করবেন না। আচ্ছা, আমি প্রশ্ন আচ্ছা, উত্তরে যাচ্ছি। আমার একটা ছোট্ট এই যে প্রশ্ন ছিল। প্রশ্ন উত্তরে চলে আসতেছে, আর একটা পয়েন্ট আছে, এটা শেষ করে যাচ্ছি। আর সর্বশেষ যেটা আপনাদের জন্য সেটা হলো যে অধিক পরিমাণে পড়ার জন্য একটা সময় নির্ধারণ করবেন। এখানে আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি যে যারাই হচ্ছে যে আরবি ভাষা শেখার খুব আগ্রহ নিয়ে আসছে, পরবর্তীতে সে আর কন্টিনিউ করতে পারে না, এটার কারণ হলো তার কোনো রুটিন ছিল না। আমি সবসময় বলি যে আমাদের এই কোর্সের যে সিলেবাসটা, এটা মানে সুন্দরভাবে এটা পড়ার জন্য আপনি যদি দৈনিক 30 মিনিট থেকে 40 মিনিট যদি সময় দেন, 30 মিনিট এনাফ, 30 মিনিট যদি কেউ দেয় মিনিমাম 30 মিনিট, তাহলে তার জন্য অবশ্যই অবশ্যই সুন্দরভাবে এই কোর্স শেষ করা সম্ভব হবে। তা আপনি কি মনে করেন আপনি যতই ব্যস্ত থাকেন, দৈনিক 30 মিনিট সময় আপনি পড়ার জন্য বের করতে পারেন না? অবশ্যই পারেন, যতই ব্যস্ত হন না কেন 30 মিনিট সময় বের করা এটা কোনো ব্যাপার না, সবার জন্যই। কিন্তু বিষয় হলো এটার জন্য আপনার সুদৃঢ় ইচ্ছা লাগবে এবং আগ্রহ লাগবে। এটার জন্য সবচেয়ে কার্যকর পন্থা যেটা, এবং এই পন্থা অবলম্বন করে অনেক ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে, সেটা হলো যে আপনি দিনের একটা নির্ধারিত সময়কে আপনি নির্দিষ্ট করবেন, যে আমি প্রতিদিন হয় ফজরের পরে 6টা থেকে 6:30 এই টাইমে পড়বো, অথবা আমি জোহরের পরে এতটা থেকে এতটা পড়বো, অথবা আমি বিকেল বেলা আসরের পরে 5টা থেকে 6টা পর্যন্ত পড়বো, বা আমি রাত্রে বেলায় 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা অথবা 10টা থেকে 11টা। টাইম ফিক্সড করতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন যে না আমি সারাদিনে যেই দিন যখন সুযোগ পাবো ওই দিন ওই টাইমে আমি পড়তে বসবো, এইভাবে যদি এলোমেলো হয়, তাহলে আসলে আপনি দেখা যাবে যে একদিন আপনার পার হয়ে গেছে, ওই দিন আপনি টাইমই বের করতে পারেন নাই। এরকম করলে পড়া হয় না। আপনি একটা টাইম ঠিক করবেন যে আমি প্রতিদিন এই টাইমে আধা ঘন্টা পড়বো, যত ব্যস্ততায় থাকুক না কেন, যত যাই থাকুক না কেন, এই টাইমে আমি এই পড়াটাকে মিস দিব না। এভাবে যদি করেন তাহলে দেখবেন যে অনেক বরকত হবে ইনশাল্লাহ। আর সর্বশেষ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আপনাদেরকে দেখা যায় যে প্র্যাকটিসের জন্য প্রচুর পরিমাণে ডাকাডাকি করেও প্র্যাকটিস আপনাদেরকে আনানো যায় না। একটা ভাষা মূলত প্র্যাকটিসের উপর নির্ভর করে। ভাষা আপনার টিচার কত উন্নত, সিলেবাস কত উন্নত, হ্যাঁ, এগুলা সব ফেল মারবে যদি আপনি মানে শিক্ষার্থী যদি প্র্যাকটিস যদি না করেন। তো ভাষাটা মূলত আসলে প্র্যাকটিসের নাম। তো প্রচুর পরিমাণে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের জন্য পড়াটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। জি, আমার প্রশ্ন আমি একটা ছোট্ট প্রশ্ন করে আচ্ছা, ফেলি। বোনেরা প্রশ্ন থাকলে ওটা লিখিত আকারে একটু কষ্ট করে দেন, আপনাদের প্রশ্নগুলো আমি নিব। হ্যাঁ ভাইরা বলেন। জি মোহতারাম, আপনি এই ইলমুস সরফের জুম্মা, ফাতহা, কাসরা, সুকুন এগুলো নিয়ে খুবই চমৎকার আলোচনা করছিলেন। আমি একটা ভিডিও দেখতে পেয়েছিলাম আপনার, তো ওখানে আপনি সব কিতাবে সব লেখকরাই বাংলা যারা লেখেন সবাই এখানে জুম্মা লেখেন, আমরাও শুনে আসছি জুম্মা, কিন্তু
আজমের মধ্যে সূক্ষ্ম পার্থক্য খুব চমৎকার ভাবে আপনি করেছেন, কিন্তু যারা ইলমুস সরফ কিতাবকে সংযোজন করেছে বা সম্পাদনা করেছে তাদের দৃষ্টি গোচর হচ্ছে না কেন এখনো পর্যন্ত? আমার এটা কোনটা বুঝে আসছে না মানে পর্যন্ত। কোনটা দৃষ্টিগত হচ্ছে না, এটা আমি আসলে বুঝি নাই। যেমন এখানে আসলে শব্দটি আসলে জম্মা, কিন্তু আপনি ওটাকে জম্মা বলেছেন, কিন্তু ইলমুস সরফের লেখা জুম্মা। আপনি এটাকে খুব সুন্দর বিশ্লেষণ করেছেন এবং সুকুন এবং জজমের মধ্যে আপনি সুন্দর পার্থক্য করেছেন, কিন্তু ওরা এখানে দুইটাকে একাকার করে দিয়েছেন যারা এগুলোকে বাংলায় সম্পাদনা এটা করেছেন। এটা প্রথম বিষয় হচ্ছে যে যারা এই ধরনের বাংলা নোট টোট করে, দেখা যায় যে সাধারণভাবে অনেক সময় তারা নিজেরাও এগুলো বুঝে না। একটা পাবলিকেশন হয়তো তাকে বলেছে যে ভাই আমি এই ধরনের একটা বই করতে চাই, তুমি আমার এই কাজটা করে দাও, ফরমাইশি কাজ হিসেবে সেটা করে দিয়েছে। তো এই ব্যাপারটা এটা না যে সেই শাস্ত্রে অনেক পণ্ডিত বা এটা সে খুব ভালো জানে ইত্যাদি, এরকম না ব্যাপারটা। সেটা ফরমাইশি কাজ হিসেবে টাকা দরকার, সেটা করে দিই। মোহতারাম, দেখেন ইসলামিয়া কুতুবখানার এই ইলমুস সরফ প্রায় প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, অনেক ক্ষেত্রে অনেক বেশিরভাগ মাদ্রাসায়, বিশেষ করে আমাদের সিলেটে পড়ানো হয়, অথচ এই কিতাবগুলো চলে আসছে। এখানে সুকুন আর জজমের মধ্যে যে আপনি সূক্ষ্ম পার্থক্য করেছেন খুব চমৎকার, কেউ বলে না এগুলো। এবং কর্তৃপক্ষের যে ইসলামিয়া কুতুবখানা তাদেরও কোনো দায়িত্ব আমি দেখতে পাচ্ছি না এক্ষেত্রে, অথচ আপনি এখানে খুব সুন্দর আলোচনা করেছেন, যে কেউ শুনলে এগুলো চমকে উঠবে। এখানে জম্মা লেখা নেই, ফাতাহ লেখা থাকে অনেক ক্ষেত্রে। যে এটা আসলে যে বললাম না, এটা তো যারা লেখে মানে সে নিজেও আসলে আর আরেকটি প্রশ্ন ছিল আমার, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 20 বছর আরবি পড়েছেন, তাআল্লামতুল আরাবিয়্যাতা 20 সানা। আমার কথা হলো, তিনি এত দীর্ঘ সময় আরবির পিছনে সময় ব্যয় করলেন কেন? এর এটা রহস্য কি ছিল? আমি আর আমি আরেকটি প্রশ্ন হচ্ছে, ভাই তিনি একটু দীর্ঘ সব 20 প্রশ্ন করে বছর আমি কিন্তু আরবি আজকে পড়ার দিব না, পর, আমি একটু শেষ করি। তিনি দীর্ঘ 20 তিনি দীর্ঘ 20 বছর আরবি পড়ার পর আরবি সাহিত্যের কি কি কিতাব লিখেছেন, এক দুটি কিতাবের নাম বলবেন? নাহু সরফের কি কিতাব লিখছেন, এক দুটির নাম বলবেন। জি মুহতারাম। প্রথমত হচ্ছে আমি সব প্রশ্ন নিব না আজকে, কারণ সব প্রশ্ন আপনি যে ধরনের প্রশ্ন করতেছেন এই প্রশ্নের সাথে আমাদের আজকের এই আলোচনা, আজকের এই কোর্সের বিষয়ের সাথে এটা রিলেটেড না। এই কারণে এই প্রশ্ন আপনি যদি জানতে চান, আপনি পার্সোনালি আমাকে প্রশ্ন করে এটা উত্তর জেনে নিতে পারেন আর কি। আমরা আসলে এই ধরনের প্রশ্ন চাচ্ছি যেটা হচ্ছে আমাদের আজকের এই আহ, আলোচনা, এটার সাথে রিলেটেড, ঠিক আছে? মহতারাম একটা প্রশ্ন। মহতারাম, হ্যালো। স্যার হ্যালো। জি। হ্যালো উস্তাদ। তার মানে যে আজকে যে কোর্সটা করব আমরা, হুম, এই কোর্সটা ধরো 18 মাস, কোরআনিক যেটা কোর্স, আমরা অ্যাকচুয়ালি কতটুকু শিখতে পারবো কোরআনের ভাষাগত ভাবে, আমরা মানে কোন পর্যন্ত শিখতে পারবো সেই বিষয়টা? কোরআনের ক্ষেত্রে হচ্ছে কোরআনের বিষয়গুলোকে আমি তিনটা ভাগে ভাগ করি। একটা হলো যে একেবারেই সহজ, যেটা হচ্ছে কোরআনিক আরবিক, যেটা এটা দিয়ে আপনি বুঝতে পারবেন। অনেক সময় আপনারা দেখেন যে আপনি যদি 80টা শব্দ শিখেন তাহলে আপনি কোরআনের এত পার্সেন্ট বুঝতে পারবেন, এই ধরনের অনেক সময় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চমৎকার লিখে থাকেন আর কি, ঠিক আছে? তো এগুলো তো আসলে খুব সীমিত একটা অংশ এবং এটা খুবই ইজি একটা পার্ট আর কি। এটা যে কোনো হুম, মানুষ এটা সে একদিনের পড়াশোনা দিয়েও এই অংশটুকু সে বুঝে ফেলতে পারে, এটা খুব কঠিন কোনো কিছু না, এটা একটা। আরেকটা হচ্ছে মধ্যম মানের, মানে মধ্যম মানের বিষয়। তো আপনারা আসলে হুম, প্রাথমিক এবং মধ্যম মানের যে জিনিসগুলো আছে এগুলো শিখতে পারবেন। আর থার্ড স্টেজে কিছু জিনিস আছে যেটা হচ্ছে যে খুবই কঠিন জিনিস, যেটা আসলে আরবি খুব গভীর জ্ঞান ছাড়া ওই জিনিসগুলো গভীর জ্ঞান স্যার বলে দেন। হুম, এই কোর্সের দ্বারা আসলে আপনারা ওইটা হাসিল করতে পারবেন না। ওইটার জন্য আপনাদের আরো দীর্ঘ সময়ের চর্চা লাগবে, এবং এটা আসলে অনেক ক্ষেত্রে মাদ্রাসারও অনেক ছেলেরা দাওরা পাশ করার পরেও অনেক সময় আছে যে স্টেজে সে যেতে পারে না। তো এইটা হুম, মানে হুম। ধারাবাহিক চর্চা সাধনা এবং ধারাবাহিক পড়াশোনার ভেতর দিয়ে আসলে ওই স্টেজটা অর্জন করতে হয়, ঠিক আছে? আপনারা যেরকম কোরআনের ধরেন কোরআনের 100% ওয়ার্ড যেগুলো আছে, 100% ভিতরে আমরা 100% যদি আমরা এই ওয়ার্ডও কোর্সটা শিখা ক্লিয়ার করি হবে আমরা। না, 100% ওয়ার্ডও আপনাদের শিখা হবে না। আপনাদের কোরআনের ক্ষেত্রে ধরেন যে আপনার 60-70% ধরতে ধরতে পারেন আপনি, 100% না। কারণ হুম, কোরআনের ওয়ার্ড তো প্রচুর, এবং সবচেয়ে ইয়ার কথা হচ্ছে যে কোরআনের মধ্যে এত এত পরিমাণে মানে ওয়ার্ড আছে যেটা স্বাভাবিক আরবির মধ্যে আমরা এখনকার সময় এসে ব্যবহার পাই না, যেহেতু কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, ভাষা হুম, পরিবর্তন হুম, হয়েছে। তো দেখা যাচ্ছে যে কোরআনে প্রচুর পরিমাণ এমন শব্দ আছে যেগুলো হচ্ছে প্রাত্যহিক এখনকার সময়ের যেই আরবি আমরা পড়ি, শিখি, জানি, এগুলোর মধ্যে পাওয়া যায় না। যার কারণে দেখা যাচ্ছে যে আমি নিজেও, আমি আমার কথা বলি, আপনারা জানেন যে আমি দীর্ঘ সময় ধরে ধরেন আরবি ভাষার সঙ্গে লেগে আছি, এবং কোরআন এটা আমার একটা আগ্রহের জায়গা। কোরআনের দার্স আমি প্রচুর পরিমাণে দেই, সামনেও দিব ইনশাল্লাহ। কিন্তু এরপরেও এত এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরেও এখনো যখন আমি মাদ্রাসায় যে আমার কোরআনের
তর্জমার যে দার্স আছে সেটাতে যখন আমি দিতে যাই, তা আমার সামনে এরকম অনেক শব্দ আসে যেটা অর্থ আমারও জানা নাই। আমার জানা নাই বলতে আমার ডিকশনারি সহায়তা নিতে হয়। তার মানে আমারও কিন্তু কোরআনের এখনো পর্যন্ত শতভাগ শব্দ আমার নিজেরও এখনো পর্যন্ত কিন্তু আয়ত্তে আসে নাই। আসলে তো আমার ডিকশনারি নেওয়ার দরকার পড়তো না। দেখতে পারতো না। এই জন্য বললাম আর কি যে এটা আসলে অনেক লম্বা একটা পথ পরিক্রমা। বাকি বিষয় হচ্ছে যে এইটার পরিমাণটা অল্প, এটার পরিমাণটা অল্প, এবং এটা ধারাবাহিক চর্চার ভেতর দিয়ে হাসিল করাটা কোনো কঠিন বিষয় না। তো এখানে এই কোর্সের মাধ্যমে আপনাদের ওই যে বললাম না 60% থেকে 65 বা 70 আপনাদের জানা হয়ে যাবে, এবং আপনারা রাস্তাটা শিখে নিবেন। বাকি 30% কিভাবে হাসিল করা যাবে ওই পথ পদ্ধতিও আপনাদের শেখা হয়ে যাবে। ওইটা আপনারা নিজেরা নিজেদের ব্যক্তিগত চর্চার মাধ্যমে মানে ইয়ে করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু জি, আলাইকুম। একটা প্রশ্ন ছিল যে যে মাক্কি এবং মাদানী গ্রুপ স্যার, ওইটা আসলে বুঝতে পারিনি। মাক্কি গ্রুপ এবং মাদানী গ্রুপটা হচ্ছে কি আপনাদেরকে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। আপনাদের স্কুলে এরকম হয় না আপনাদের যে একই ক্লাসের ছাত্র বেশি হওয়ার কারণে তাদেরকে এ এ শাখায় ভাগ বি করে সেকশন, দেওয়া জি হয়। তা আমরা এরকম দুইটা শাখায় ভাগ করেছি যে আপনাদের দুইটা তাইলে আপনাদের কি হবে, পড়াটা নেওয়াটা সুবিধা হবে। এখন মনে করেন গ্রুপ যদি ভাগ না করি, ধরেন আমি জুমের লিংক দিলাম, সেখানে দেখা গেল যে 30 জন মানুষ এসে অ্যাড হয়েছে। তো 30 জন মানুষের পড়া শুনতে তো ধরেন 30 নাম্বার, যে সে তো 30 জনেরটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করা লাগবে তার। কিন্তু এটাকে যদি আমি জি দুইটা ভাগে ভাগ করে ফেলি, তাহলে এক জায়গায় 15 জন আর এক জায়গায় 15 জন, সহজ হয়ে গেল না? জি এই আর কি, অন্য জি, কোনো আরেকটি জাস্ট আপনাদেরকে জি, দুইটা শাখাতে ভাগ করা হয়েছে। জি, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে শীটটা রয়েছে শব্দার্থ সংকলনের, ওইটাতে আসলে প্রথম পার্ট একটি শব্দ আসলে আমার বুঝতে কিছু অসুবিধা হয়েছে, যে কি শব্দটা হচ্ছে মূল শব্দ যে কি, তো ওইখানে আরবি দেওয়া আছে মাদা আর একটা হচ্ছে হাল, তো দুটোরই কি বাংলা অর্থ কি কি? এটারই বাংলা অর্থ কি, কিন্তু দেখবেন একটা রস্বইকার দিয়ে একটা দীর্ঘইকার দিয়ে ব্যবহারে পার্থক্য ওইটাই আসলে বুঝতে অসুবিধা হয়েছে। ব্যবহারে পার্থক্য আছে। কি আসল বিষয় সেটা আপনি দার্সের মধ্যে যখন সময় আসবে তখন ইনশাল্লাহ এটা বুঝবেন। জি আচ্ছা জি ওস্তাদ, আমার একটা ওস্তাদ, একটা প্রশ্ন গ্রুপ করা হয়েছে ওস্তাদ। আচ্ছা আচ্ছা স্যার, ভাইদের মাক্কি এবং বোনদের মাদানির এ, জন্য। আচ্ছা আপনাদের প্রশ্ন এ, নিচ্ছি। বোনদের জি বোনদের একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আপনাদের অনেকক্ষণ ওস্তাদ, যে পড়া নেয়ার ব্যাপারটা বললেন সরাসরি ওস্তাদদের, এটা সপ্তাহে কতদিন আর টাইমটা কি ফিক্সড? উস্তাদদের পড়া নেওয়ার টাইমটা তো ফিক্সডই। ওনারা এসার পরেই, মানে এই যে সোয়া 9টা থেকে এসার পর এই টাইমটাতেই নিবেন পড়া। আর আপনারা কয়দিন কতক্ষণ নেবেন ওই 9:30 থেকে? আপনারা যতক্ষণ পড়া দিতে থাকবেন ওনারা নিতেই থাকবেন আর কি, ঠিক আছে? সপ্তাহে কতদিন, কোন দিন? আপনারা ওনারা শুরুর দিকে আপনাদের যেহেতু আগ্রহ অনেক বেশি থাকবে, শুরুর দিকে ওনারা প্রতিদিনই নিবেন, ঠিক আছে? কিন্তু পরে যখন আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না ডেকে ডেকে, তখন হয়তো এক জি দুদিন জি লাগবে। তাহলে প্রতিদিনই ওই সময়ে পড়া দিতে পারবো, যে মানে সপ্তাহে যে কোনো দিন ওই সময়ে? জি জি। আচ্ছা, আচ্ছা, বোনের একটা প্রশ্ন নেই। হ্যাঁ, যেদিন নতুন ক্লাস দেওয়া হবে সেদিনই কি পড়া দিতে হবে? না, ওই দিনই আপনাকে পড়া দিতে হবে এটা জরুরি না। আপনি চাইলে তার পরের দিনও দিতে পারবেন, চাইলে বা তার পরের দিনের পরের দিনও দিতে পারবেন। এটা বাধা ধরা কোনো কিছু না। মানে আমরা সব কিছুকে আসলে অনেক ফ্লেক্সিবল রাখার চেষ্টা করছি। কারণ কি, কারণ আমাদের নুরুল কোরআন একাডেমির বিশেষত্বই হচ্ছে যে আমাদের এই একাডেমিটা হচ্ছে ব্যস্ত মানুষদের জন্য। যার কারণে আমরা ওই যে, এবং দেখবেন আমাদের টাইমিংটা একটু লম্বা, কারণ আমাদের দর্শনটা হচ্ছে যে আমরা অল্প অল্প করে পড়াবো, আস্তে ধীরে আগাবো, এবং খুব রিল্যাক্সের সাথে আমরা পড়বো। কারণ এখানে যারা পড়ে সবাই হইলো আপনার মানে পার্ট টাইম স্টুডেন্ট আর কি। এখানে সবাই কর্মজীবী, সবাই গৃহিণী, সংসারী, সবারই অন্যান্য ব্যস্ততা আছে। এই সব ব্যস্ততার ভেতর দিয়ে তারা অল্প একটু সময় দিয়ে আরবিটা শিখতে চাচ্ছে। যার কারণে আমরা ওই যে খুব মানে মানে টাইট শিডিউল আমরা ইয়া করি না, আমরা জাস্ট বিষয়টা অনেক রিল্যাক্সে রাখছি আর কি। হ্যাঁ, যাদের পড়া দেয়া জুম লিংকটা প্রতিদিন গ্রুপে দেওয়া হবে? প্রতিদিন গ্রুপে দেওয়া হবে। জি জি আচ্ছা, এরপর আপনার বন্ধুর এরকম কোনো প্রশ্ন ছিল? ওস্তাদ, একটা স্যার, প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম স্যার অনেকক্ষণ মোহতারাম। ধরে প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমার একটা ছোট প্রশ্ন ছিল ওস্তাদ, যে আহ, আমাদের যে আরবি কিবোর্ডে লিখতে হবে এই লেখাটা, তো এইটা কি অনেকটা আমরা যে অভ্র যেরকম লেখি কিবোর্ডে, তো এই আরবির কিবোর্ড গুলো লেখা কি অনেকটা সেরকম না? কারণ ওইটা তো অনেক ছোট ছোট অক্ষর শব্দের সাথে মিলিত লিখতে হচ্ছে। তো এই অ্যারাবিক গুলো কিবোর্ডে লেখার জন্য ওস্তাদ আপনার কি সাজেশন, কিভাবে আমরা এটাতে রপ্ত হইতে পারি? কারণ আমরা তো একটু ইংরেজি বা ওগুলোতেই কিবোর্ডে অভ্যস্ত, আমরা তো আর অ্যারাবিক কিবোর্ডটা ভাবে লেখি নাই। তো আপনি যদি আমাদের একটু সাজেশন দিতেন যে কিভাবে প্রথমত আমরা এটা একটু প্রথমত রপ্ত হচ্ছে হতে যে পারি। আমরা সবাই তো আসলে ইংরেজি এবং বাংলা কিবোর্ড লেখা অভ্যস্ত। আমি জি নিজেও জি তো আরবিতে কিবোর্ডে লিখে অভ্যস্ত ছিলাম না।
পরে লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছে। তো এটা আসলে যে কোনো ইয়ের ক্ষেত্রে একই কথা যে আমিও তো অভ্যস্ত ছিলাম না। এখানে আপনাদের আগের ব্যাচের যারা আছে তারা, তার আগের ব্যাচের যারা, তার আগের ব্যাচের যারা, আসলে কেউই এখানে অভ্যস্ত ছিল না, কিন্তু এখন দেখবেন যে তারা মানে এত দ্রুত গতিতে আরবি লেখে। এটা এরকম আপনাদেরও হয়ে যাবে। তো এটার জন্য কি হয়, জি কিবোর্ডটাকে প্রথমে আপনার প্রথম 2-3 দিন একটু কষ্ট হয়, মানে কষ্টটা আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে একটা সময় কষ্টটা নাই হয়ে যায়, কারণ অক্ষরগুলো দেখা যায় বিচ্ছিন্ন ভাবে থাকে, আলিফ এক জায়গায়, তা এক জায়গায়, সিরিয়াল বাই সিরিয়াল না। তো আপনি আচ্ছা প্রথম প্রথম দিকে একটু খুঁজে খুঁজে বের করতে হয়। ল্যাপটপের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে কি হয়, বা জি ইংরেজি জি এবিসিডি তো একরকম না, বিক্ষিপ্ত ভাবে আছে, কিন্তু কোনটা কোন জায়গায় আছে কয়েকদিন টাইপ করার পর আমাদের ব্রেনের মধ্যে এটা বসে যায়। তো বসে আর যায় জি একই রকম আপনি শুরুর দিকে একটু হবে, একটু কষ্ট হবে খুঁজে খুঁজে বের করতে, কিন্তু এরকম 1 দিন 2 দিন 3 দিন, বেশি না 3 দিনের মধ্যে এটা আপনার হাতের মধ্যে চলে আসবে যদি স্যার আপনি আমার গুরুত্বপূর্ণ 4-5টা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই। আমি আমি ওস্তাদ কি বলতে চাচ্ছিলাম যে ওই যে অব্রতে যেমন আমরা আমি AMI দিয়ে লিখে আচ্ছা ফেললে আচ্ছা, বুঝতে ওইটা পারছি। বাংলাতে আমি চলে আসে, এই তো ধরনের আরবিতেও কি যেমন আসসালামু আলাইকুম AS ওভাবে ওই শব্দ মনে রেখে চাপ দিলে কি অটো হয়ে যাবে নাকি না না, আমি বলি অ্যারাবিক লিখতে আরবিতে, হবে? আরবিতে আরবিতেও এই ধরনের ফনেটিক কিবোর্ড আছে, কিন্তু এই ফনেটিক আচ্ছা কিবোর্ডে আরবিতে খুব বেশি একটা সুবিধা করা যায় না। কারণ সুবিধা করা আচ্ছা যায় না কারণ হচ্ছে যে আরবির তো জানেন আপনারা যে কাছাকাছি কিন্তু একটু পার্থক্য, অনেক শব্দ আছে, জাল, রাল, এগুলো কিন্তু অনেক পার্থক্য আছে। তো এইটা ফনেটিক লিখতে গেলে এটা অনেক দ্রুত হয়। এই কারণে আমরা ফন্টিকে লেখার কথা বলি না আরবিতে। এক হচ্ছে আরবিতে শেখার একটা বড় বিষয় হলো যে জবর জের ছাড়া পড়তে পারা, মানে আপনি আরবি কতটুকু ভালো পারেন এটা নির্ভর করে আপনি আসলে জবর জের ছাড়া আরবি কতটুকু পড়তে পারেন এটার উপর। যার কারণে যখন আপনার ইন্টারভিউ নেওয়া হয় মাদ্রাসাগুলোতে যে কে কতটুকু আরবি ভালো পারে, তো ইন্টারভিউটা নেওয়া হয় কিভাবে, ইন্টারভিউটা নেওয়া হয় তার সামনে একটা বই খুলে দেওয়া হয় জবর জের ছাড়া যে তুমি এটা পড়ো। তো যে যত ভালো এটা পড়ে বুঝতে পারে তার মানে সে তত ভালো আরবি পারে। তো আপনি আরবি পারেন কি পারেন না এটার মানদণ্ড হলো যে আপনি জবর জের ছাড়া আরবি পড়তে পারছেন কিনা এইটা। তো যার কারণে জবর জেরটা ঠিকঠাক ভাবে দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং এই কারণে দেখা যায় যে আপনি যদি ফনেটিক্সে যদি লেখেন তখন তো আপনি ফনেটিক্সে আলাদা করে জবর জের দিতে পারবেন না, জবর জেরটা তো আপনাকে আলাদা করেই দিতে হবে। তো ফনেটিক্সে ওই সিস্টেমে আমরা অব্রতে বাংলা যেভাবে লিখি ওইভাবে আরবি লেখা যায়, এই ধরনের কিবোর্ড আছে, কিন্তু এটার মধ্যে এই ধরনের কিছু জটিলতা আছে। এই কারণে ওইটা ব্যবহার করবেন না। স্বাভাবিক আমাদের যে কিবোর্ড আছে যেখানে আপনার ধরেন আপনার নাম কি? জামিল। জামিল, মাশাআল্লাহ, সুন্দর নাম, জামিল মানেও তো সুন্দর। তো এই জামিল লিখতে গেলে আপনাকে যে জিম মিম ইয়া লাম দিয়েই লিখতে হবে, এটাকে আমরা প্রেফার করি। এটার মধ্যে অনেকগুলো সুবিধা আছে। এটা আপনি 2-3 দিন লিখলে আপনার দেখবেন যে আয়ত্তের মধ্যে চলে আসবে কোনো। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। জি। উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা স্যার, আমার আমার প্রশ্নগুলো শেষ করে আমি চলে যাই, আমার একটু তাড়া আছে তো স্যার। হ্যাঁ, উনি একটা তাড়া আছে, ওনাকে একটু তাইলে আগে আগে আমরা ছেড়ে দিই। জি বলে, একটু দ্রুত বলবেন। হ্যাঁ জি জি স্যার, ওই যে ওই পড়া দেওয়ার যে বিষয়টা ওটা কি স্যার ওই যে মানে ডেইলি কি 9টা 15 দিকে নেওয়া হবে? জি জি। আচ্ছা তাহলে স্যার যেদিন ক্লাসগুলো থাকবে তো শনি মঙ্গল বৃহস্পতি, তাহলে ওই দিন কি নেওয়া হবে না হ্যাঁ পড়াগুলো? ওই দিনও পড়া নেওয়া হবে, পড়া নেওয়া বন্ধ থাকবে না, পড়া নেওয়া হবে। আপনার অনেকে আছে না যে সে হয়তো আগের দিন শুনে নেয়, ওই দিন শোনাবে। দুইটা তো সেপারেট, আলাদা আলাদা, একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই। তাহলে কি স্যার ওই যে ওই অনেকে ওই আছে কথার কথা, অনেকে আছে ধরেন যে শনিবারে ক্লাস, রবিবারের ক্লাস, এগুলা পড়া সে শুনাই নেই, তো সে ধরেন এগুলা ক্লাস দেখে পরে সে সোমবারে সে শুনাই দিল, আচ্ছা এরকম। তাহলে ধরেন রবিবারে ধরেন আপনাদের মানে এই, না সরি, শনিবারে তো ধরেন ক্লাস থেকে আপনাদের তো ক্লাসটাকে শেষ হওয়ার পর শেষের দিকে পড়া নিবেন এরকম, মানে না, কেউ যদি দিতে পড়া চায়? পড়া নেওয়া হবে। এটা ধরেন আপনি যদি বলেন যে উস্তাদ আমি তো এই ক্লাসটা আমার দেখা হয় না, আমি এই ক্লাসের আগের ক্লাসের পড়াটা দিতে চাচ্ছি, তখন উস্তাদ আপনার কাছ থেকে আগের ক্লাসের পড়াটা নিবেন। এরকম না যে সবার কাছ থেকে ওই নির্ধারিত মানে ক্লাসের পড়াটাই নিবেন, এটার বাইরে অন্য কেউ পড়া দিতে আসলে তার পড়া নিবেন না, এরকম না। ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা 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 তারপরে স্যার ওই টাইমটা কি স্যার 9:15 থেকে 9:30 করা যায়? তাহলে একটু ভালো হইতো স্যার, মানে আপনি 9:30 9:30 একটু বেশি আসবেন, চাপ সমস্যা হয়ে কি? যায়। মানে আপনি 9:30 আসবেন, সমস্যা কি? না উনি না মানে ক্লাস মানে যে ক্লাসটা তো শুরু হয় 9:15-তে স্যার, যে আছে যে রেগুলার আমার ক্লাস যেটা। আমার কথা আপনি বুঝতে পারেন নাই, মানে পড়া নেওয়ার ক্ষেত্রে না না না, পড়া নেওয়া নাই, যে এমনি যেটা পড়া যেটা শেখানো হইতেছে যে ওই শনি মঙ্গল বৃহস্পতি সেটার কথা বলতেছি। আপনি মনে হয় শুরু থেকে ছিলেন না তাহলে, ঠিক না? না না স্যার, শুরু থেকে আপনি ছিলাম একটু না। কষ্ট করে রেকর্ডটা দেখে নিন, হ্যাঁ আপনি প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন তাহলে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে স্যার ওই এসো আরবি শিখে যে বইটার কথা বলছিলেন ওটা কি বাজারে পাওয়া যায় বইটা?
এই বইয়ের কথা আমরা কিনতে বলি নাই আপনাকে। আপনি কষ্ট করে এই শেষে এই পুরো আলোচনাটা একবার দেখে নিন কষ্ট করে। আপনি অনেক জি জি স্যার, বুঝতে পেরেছি। বলেছেন যেটা আপনি মানে ওটা একটু মানে অনেক শর্টকাট করে আপনি সংগ্রহ একটা করতে বই চাইলে বানাইছেন। আপনি, হ্যাঁ, সেটা তো সবখানেই পাওয়া যায় কিনতে, কিন্তু এটা আমি কেনার কথা আমি বলি নাই। না জি জি আমি জানি জানি, মানে ওটা এমনি মানে কোর্স হ্যাঁ, শেষ পাওয়া হওয়ার পরে যায়। পরে কি আমি কিনে পড়তে পারি, মানে কোর্স শেষ হওয়ার পরে? শেষ হওয়ার পরে না, আপনি শেষ হওয়ার আগেও পড়তে পারেন চাইলে। মানে ও আপনি যদি আচ্ছা, মানে এটা কি বাজারে আছে নাকি এমনি পিডিএফ আকারে পাওয়া যায়, কোনটা একটু জানতে চাচ্ছিলাম। খুবই খুবই সহজলভ্য একটা বই, সবখানেই পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। আর শেষ প্রশ্নটা হচ্ছে স্যার, ওই যে ওই ধরেন বলছিলেন না যে আরবি লিখে লিখে প্র্যাকটিস করতে, তো ধরেন এই যে সুবহান আল্লাহ যেটা আছে, তো সুবহান আল্লাহর মধ্যে মাঝখানে ধরেন ওই সুবহা, তারপর নাল্লার মাঝখানে একটা আলিফ চলে আসে, তখন এটা আমরা বুঝবো কিভাবে যে কোন কোন জায়গায় মাঝখানে আলিফ গুলা এই জিনিসগুলো নিয়ে আসবে, এই এটা বোঝার জিনিসগুলো উপায় কি? জিনিসগুলো নিয়ে প্রথম দার্সে আলোচনা করা হবে ইনশাল্লাহ, একটু ওয়েট করেন। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শাকির ভাই মনে হয় বলতে চাচ্ছিলেন কিছু। জি উস্তাদ, হোমওয়ার্কটা সাবমিশন কিভাবে করা যায়, আর আপনার ওই এক্সামটা সাবমিশনটা কিভাবে? আমি তো কিবোর্ডে লিখতে পারবো না, আমি ওই খাতায় লিখে দিলে হবে নাকি? মানে মানে আপনি পারবেন না কি কারণে? আমি লিখতে পারি না, আরবি লিখতে পারি না উস্তাদ। আরবি তো এখানে কেউই লিখতে পারে না, এখানে যারা আসছে কেউ কি পারে? পারেন না দেখেই তো শিখতে আসছেন। মানে এখানে এটা যারা এটা অনেক কেউই তো পারে না। ডিফিকাল্ট, জি, অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ধরেন খাতায় লিখে দিয়ে কোনো পিকচার আপলোড করা যাবে, এরকম কোনো প্রসেস আছে? আমরা এই ধরনের সিস্টেমটা রাখি নাই। কেন রাখি নাই এর কারণও ব্যাখ্যা করছি, কিন্তু এখানে কেউই তো পারে না, সবাই তো এখানে ব্যাপারটাকে 2-3 দিনের মধ্যে, বিশেষ সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে এই জিনিসটা আয়ত্তে চলে আসতে। তা আপনি এটাকে ডিফিকাল্ট, শুরুতে যদি এটাকে ডিফিকাল্ট মনে করে ফেলেন, তাহলে তো এইটা আপনার মনের মধ্যে বসে যাবে যে এটা অনেক ডিফিকাল্ট। আসলে তো ডিফিকাল্ট না, কারণ সবাই যেটা পেরে যাচ্ছে, তার মানে সেটা তো আসলে ডিফিকাল্ট না। আপনি মাথা থেকে এটা ফেলে দেন ঠিক আছে। আচ্ছা, আসসালামু আমার আলাইকুম একটা আহমতুল্লাহ। প্রশ্ন ছিল ওস্তাদ। জি অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, এই মানে আমি তো কম্পিউটারের ক্লাসগুলো করব, জুম আইডিটা কি ওই ফিক্স থাকবে? আজকে যে আইডিটা দেওয়া হয়েছে না, এটা কি না, প্রতিদিন চেঞ্জ না। হবে? যেমন আমার আমার আমি যে ইয়াগুলা নিব সেটাতে এটাই থাকবে। সহকারী ওস্তাদরা যে নিবেন উনাদের নিজস্ব জুমের ইয়া আলাদা থাকবে। আর প্রত্যেকবারই পড়ানো নেওয়ার সময় ওনারা জুমের লিংক দিবেন অবশ্য, এই ডিসকাশন গ্রুপে। তো লিংক নিয়ে খুব পেরেশান হওয়ার কিছু নাই, বাকি আপনি চাইলে আপনি জুম করেও রাখতে পারেন, সমস্যা আমি নেই। তো কম্পিউটারে চালাই, তো মানে মোবাইলে সবসময়, মোবাইলে তো মেসেঞ্জারটা ইয়া করা যায় না আর কি। এক থাকলে আমার সবসময় ও, সেভ মানে থাকতো। ইয়াতে মানে কম্পিউটারে কি মেসেঞ্জার আসে না? কম্পিউটারে কি মেসেঞ্জার আসে না? হ্যালো, আপনি চাইলে লিঙ্কও সেভ করে রাখতে পারবেন, সমস্যা নেই। আপনাদের যেই সহকারী যে উস্তাদ পড়া নিবেন, উনার যে জুমের লিঙ্কটা উনি দিবেন প্রথম দিন, ওইটা আপনি সেভ করে রাখতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, আর কি কারণ? উস্তাদ, জি, আমি স্যার শুধু আমার একটা ছোট্ট ডিসকাশন প্রশ্ন গ্রুপে ছিল। অ্যাড আছি, হচ্ছে আপনাদের নোটিশ গ্রুপে আমি অ্যাড হইতে ঠিক পারি আছে, নাই বা আমাকে অ্যাড করা হয়নি। পেজে মেসেজ দেন, আপনাকে অ্যাড করে দিবে, সমস্যা নেই। পেজে মেসেজ দিয়ে একটু জানায়েন, ঠিক আছে। জি ওকে। ওস্তাদ আমার একটি নাহু সংক্রান্ত একটি প্রশ্ন ছিল, আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, হ্যাঁ, একটু প্রশ্ন একটু করতে পারবো? নাহুর প্রশ্ন এখানে না এখন। এখানে দেখেন আমাদের আজকের যেই আলোচনা যেটা হয়েছে এটার উপর, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করেন। আমরা তো আজকে নাহুর কোনো কিছু পড়াইনি। ওস্তাদ, জি। জি, বলছি আজকে কি আর এই লাইভে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আছে না চলে যেতে পারে? না, যে কেউ চলে যেতে চাইলে চলে যেতে পারেন। আমার এখানে আর নতুন কোনো কিছু বলার নাই, আমি জাস্ট মানে মানে 1 ঘন্টা যা প্রশ্ন হয়ে গেছে ওটা, মানে আর নতুন করে কিছু নেই তো? না না না, আমার দিক থেকে নতুন করে কোনো আলোচনা নেই, আমি জাস্ট আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। তো যে কেউ যেতে চাইলে এখন চলে যেতে পারবেন। জি জি। সালাম আলাইকুম। জি, উস্তাদ, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে। যে ওই কিবোর্ডে যে বিষয়টা আর কি, ওইখানে অনেক সময় যে ভয়েস টাইপিং করা যায় আর কি, জি তো জি, ওইটা করা যাবে? দেখেন, ভয়েস টাইপিং করা যাবে, কিন্তু ভয়েস টাইপিং এ অনেক সময় তো আপনার এটা তো জানেনই, অনেক সময় স্পেলিং ভুল হয়। তো আপনি ভয়েস টাইপিং করলে যে ক্ষতির শিকার হবেন সেটা হচ্ছে যে আপনার বানানে দুর্বলতা থেকে যাবে। আপনি হয়তো ইয়ের মধ্যে মেসেঞ্জারে ওখানে আপনি ভয়েস টাইপিং করছেন, কিন্তু পরীক্ষার সময় আপনি কি করবেন তখন? অনেক ক্ষেত্রে মানে বানানের যেই ইয়াটা ভুল এটা থেকে যায় তখন। এই কারণে ভয়েস টাইপিং এর তুলনায় যদি আপনি লিখে করেন, এটা আপনার জন্য বেশি বেটার হবে আমার মনে হয়। আবার অনেক সময় ভয়েসে তো উল্টা পাল্টাও আসে, মানে আপনি বলছেন একটা, ভয়েস টাইপিং এ চলে আসছে আরেকটা, এরকমও কিন্তু হয়।
বাংলাও স্যার ঠিকঠাক মতো লিখতে পারিনি, ওই যে ভয়েস ভয়েস দিয়ে বাংলা লিখি আর কি। আপনি মানে এত শর্টকাট রাস্তা অবলম্বন করেন কেন? হ্যাঁ, আচ্ছা, আর আর কোনো জিজ্ঞাসা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আমি দুবাই থেকে বলছিলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওই আমাদের এখানে সময়টা একটু সমস্যা হয় এখন। আপনার অলরেডি জামাতের ইয়াশার নামাজের জামাতের সময়টা আমি অলরেডি ক্রস করে ফেলছি, যাইতে পারিনি কারণ ক্লাস চলতেছিল আর কি। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে আপনার সাথে কথা বলার মেন উদ্দেশ্য হলো যে আমি শারীরিকভাবে আসলে অসুস্থ, আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে অ্যাড হয়েছি যেন কন্টিনিউ করতে পারি। ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আপনার জন্য অনেক দোয়া থাকলো। ইনশাআল্লাহ। আমি দুবাইতে থাকি, চেষ্টা করি আপনাদের ওই আরবি সহিকরণ কোর্স গত রমজানের আগে অবশ্যই আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। আমার কাছে অনেক ভালো লাগছে, আর বিশেষ করে আপনার লেকচার গুলো আন্তরিকভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ এবং জাযাকাল্লাহ খায়ের, অনেক ভালো লাগে আমার। এর জন্য দোয়া করবেন, হ্যাঁ। ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। আর কি কোনো প্রশ্ন আছে কারো? যদি প্রশ্ন থাকে করেন, আর যদি কারো প্রশ্ন না থাকে সর্বশেষ ওই যে নাহুনিয়া কে যেন একজন প্রশ্ন করতে চাইছিলেন, ওনার প্রশ্নটাই নেবো সবার শেষে আর কি। উস্তাদ, ভয়েস টাইপিং করে যদি মানে আমার স্পেলিং চেক করি তাহলেও কি মানে টাইপিং করা যাবে? আপনি যদি লেখেন আমার তো কোনো সমস্যা নাই। বিষয় হলো যে মানে আপনার যদি বানানে ভুল থেকে যায় এটার কারণে, তো এটা তো আসলে আপনারই ক্ষতি। মানে আপনি লিখলে আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ধরেন আপনি ভয়েসে লিখলেন, আপনি কোনো জায়গায় বানানে ভুল হলে সেটা ঠিক করে দিলেন, এটা আমার কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ। উস্তাদ, জি 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 বলতেছি এখান থেকে কি আরবি গ্রামার শেখানো হবে? ভাই, শেষে আসছেন মনে হয় না? হ্যাঁ, শেখানো হবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, শেখানো হবে। গ্রামার না শিখে কি ভাষা শেখা যাবে বলেন? যতটুকু আমাদের মানে যে পড়াগুলো পড়বে এগুলোর সাথে সংশ্লিষ্ট যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে, এগুলোকে খুব ভালো করে শেখানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওস্তাদ জি, একটা মানে বিক্ষিপ্ত একটা প্রশ্ন, মানে আল্লাহ তাআলা হ্যাঁ, আপনাদের এই আল্লাহর উদ্দেশ্যে এই অনলাইন ভিত্তিক খেদমত এবং এটাকে আল্লাহ তাআলা কবুল করুক, কারণ অনেক মাইন্ডসেট ওয়ালা মানুষ, অনেক ধরনের মাইন্ডসেট ওয়ালা মানুষ এখানে জয়েন হয়ে গেছে, আমি সব শুনতেছি। তো আল্লাহ তাআলা আমাদের এটা আমার কাছে মনে হইতেছে একটা পীড়াদায়ক কাজ বলে মনে হইতেছে, আপনাদের কেমন অনুভূত হয় মাঝে মাঝে? তা আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে খায়ের দান করুক এবং দোয়া করবেন। হায়াতে তৈয়বা দান করুক, আমার পক্ষ থেকে এটা দোয়া। আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করে। আর খাস করে আহমদ আহমদুল্লাহকে এটা আপনার ক্রেডিটটা অল্প পায়, কারণ আহমদুল্লাহ কিন্তু আপনার এই চ্যানেলটা নুরুল একাডেমির সম্পর্কে উনি বলেছেন, এই সেই জন্য কিন্তু আমি এডমিশন নিছি আপনাদের এই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি উস্তাদ, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। আজকে এটা তো লাইভ সেশন, জি আমি আসলে শেষের দিকে জয়েন করছি, এজন্য আমার অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও আমি এখন করতেছি না বা করতে পারতেছি না। জি জি। বিষয়টা হচ্ছে, আমরা যদি ফার্দার কোনো কিছু জানার থাকে পরবর্তীতে আর কোনো লাইভ সেশন হবে কিনা? আপনার লাইভ তো আমাদের মানে ওই পড়াশোনার যে মানে লাইভে যে পড়াশোনার যে বিষয়টা সেটা তো প্রায় প্রতিদিনই হবে। জি। ওইটা ও হয়তো আচ্ছা 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 আচ্ছা। ইচ্ছা তখন ওটা জানতে পারবেন, আমি আসি ইনবক্সে জানতে পারবেন, প্রতিদিনই হবে। ঠিক আছে উস্তাদ, আপনাকে আল্লাহ জাযা খায়ের দান করুন আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, বলেন ওই যে নাহুনিয়া কি জন্য জি জানতে চাচ্ছেন? জি মোহতারাম, আমি বলতেছি আসলে আমি এতক্ষণ যাবত অপেক্ষা ছিলাম। আসলে আমি ভাবছিলাম ওস্তাদ যে এখানে যেহেতু আরবির একটা অংশ আর প্রথম দিকে আসতো, ওই একটা ভাই একটু আগে প্রশ্ন করেছিলেন যে মা শব্দটার ওই ওই প্রেক্ষিতে আমার প্রশ্নটা আসছিল মাথায়। আমি আমার প্রশ্ন হচ্ছে এটাই যে নাহুর প্রায় অধিক বেশিরভাগ কিতাবেই আহ হারফাল ইস্তেফহাম দুটি, কিন্তু নাহবিমের কিতাবে হরুফুল ইস্তেফহাম তিনটা, যেমন মা একটা বাড়তি। এখানে আমার প্রশ্ন হচ্ছে নাহবিমের কিতাবে তিনটা, অন্যান্য সব কিতাবে মোটামুটি দুটি, হামজা হাল। এটা আমার এটি চোখে আমার ভিতরে খুবই প্রশ্ন ছিল। এটা আমার চোখে পড়ে নাই যে নাহমিরের দুইটা অন্যান্য কিতাবে বেশি, যে মানে এই ব্যাপারটাই আমার না চোখে না না, নাহবিমের তিনটি, হামজা, হাল এবং মা। আর অন্যান্য কিতাবে হেদায়েতুন নুবুওয়াতে আমি দেখেছি দুটি, কাফিয়াতে দুটি, হামজা হাল শুধু। আর নাহবিমের শুধু তিনটি, যে মা একটা বাড়তি। এটা আমার তিনি হরফের অন্তর্ভুক্ত করেছে। এটা আমার জানা নাই। এটা হইতে তাহলে মাটা কি আসলে হরফ, মানে না না হরফাল ইস্তেফহাম
না, মা নাকি হরফ না, নাকি ইসমুল ইস্তেফহাম? মা ইসিম, হরফ না। যে নাহবি মির কিতাবে এটি নিশ্চিতভাবে আছে, ওই জন্য জানতে চাচ্ছি তাহলে কি এখানে নাহবি মির রহমতুল্লাহ আলাইহি কি আসলে কোনো ভুলবশত নিয়ে আসতেন না, নাকি অন্য উনি কিছু? উনি কি হরফের মধ্যে মাকে আনছেন? জি 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 জি, তিনটা এনেছেন। এটা আসলে আমার বিস্তারিত জানা নেই। বিস্তারিত যেহেতু জানা নাই, কারণ আহ, আসলে তো কিছু বলতে জি পারতেছি না, বিশেষ করে নাহর একটি বিখ্যাত সূরা আহ আল খাইরুল কাসির, এটার মধ্যেও আছে, নাহবি মির কিতাবেও আছে এটা। না। আচ্ছা আচ্ছা, আমার জানা নেই এটা। তাহলে মা এটা ইসমুল ইস্তেফহাম, এটাই সঠিক। আমি যতটুকু জানি ইসমুল ইস্তিফহাম মা। জি জি মোহতারাম। যে উস্তাদ, আমার একটা কথা ছিল আর কি, আমি আপনার পুরা ক্লাসটা শুনছি তো। এই আপনি প্রথম দিকে বলছিলেন যে আসলে এই কোরআনের ভাষা শেখার জন্য অনেক অনেক রকম কোর্সই আছে, বা মানে আরবি ভাষা শেখানোর জন্য। যেমন আমি একটা জায়গায় কোর্স করছিলাম, সেখানে ওই আল আরাবিয়া বাইনা ইয়াদাই পড়ানো হয়। আমি কোর্সটার একটা প্রথম খণ্ড বই পড়ার পরে যেটা বুঝলাম, যদিও ওই বইটা কোরআনের সাথে সম্পর্কিত না, তো দেখা যায় কিছু শব্দ, যেমন ওইখানের মধ্যে ছিল যে সংলাপ গুলা, হিওয়ার মানে সংলাপ। জি। তো আমি আপনার ওই যে সূরা কাহাফ এগুলা কিছু আলোচনা শুনতাম, মানে তাফসির আপনার যে অনলাইনের মধ্যে যেগুলো দেওয়া থাকে। তো এখানে আপনি একদিন বলতেছিলেন যে ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু, এখানে ওই হিওয়ার থেকে শব্দটা আসছে। জি। আসলে কি কোরআন বোঝার জন্য আসলে আমরা যে কিতাবগুলা পড়ি, আমার কাছে মনে হয় যে আসলে কোরআনের যে ভাষাটা, হুম। এটা মনে হয় আপনার কেউ একটা শব্দ শুনলো, যেমন হিওয়ার একটা শব্দ, বা আরিকা শব্দটা শিখছিলাম যে সোফা, আবার দেখলাম যে আপনি একদিন বললেন মুত্তাকিইনা আলাল আরাইক, এটা বহুবচন হয়েছে। আসলে আমার মনে হয় যে মানে অনেক রকম কিতাবই তো আছে আরবি শেখার জন্য, আমার মনে হয় প্রত্যেকটা থেকে মনে হয় কোরআনকে শেখা যাবে, আমার মনে মনে হচ্ছে আর কি। এটা আপনার যদি একটু হ্যাঁ, এই একটা বিষয়ে কিছু বলতেন। একটা হচ্ছে কি যে আহ, প্রধান উদ্দেশ্য, আর আরেকটা হচ্ছে যে কি বলে এটাকে, যেমন আপনি ভাত খেতে বসছেন, তো ভাত খেতে বসলে কিন্তু আপনার সাথে ভাতই খাওয়া হয় না, ভাতের সাথে আপনার একটু লবণও কিন্তু খাওয়া হয়। আপনি কিন্তু আসলে লবণ খেতে বসেন নাই। ঠিক আছে, আমি মনে হয় আপনাকে ব্যাপারটা বুঝতে পারছি। আপনি কিন্তু ভাতের সাথে ডালও আপনার খাওয়া হচ্ছে, কিন্তু আপনি কিন্তু ডাল খেতে বসেন নাই। যখন আপনি ভাত খেতে বসেন, ওটা আপনি আনুষঙ্গিক জিনিস হিসেবে আপনার খাওয়া হয়েছে। তো কিছু বই আছে আরবি এরকম যে এটার মূল ফোকাসটা আসলে কোরআন বোঝা না, কিন্তু যেহেতু কোরআনের ভাষাও আরবি আর ওই বইটার মধ্যে যেটা শেখানো হচ্ছে সেটাও আরবি, ফলে কিছু কিছু জায়গা তো কমন হয়ে যাবে, কিছু জায়গা তো অবশ্যই এক হয়ে যাবে, মিলে যাবে। কিন্তু দেখতে হবে যে এটা আসলে মূল মাকসাদটা কি এবং এটার মূল উদ্দেশ্যটা কি, এবং এটা কোন পারপাসে এটাকে রচনা করা হয়েছে। তো ওই যে পারপাসে রচনা করা হয়েছে ওই বইয়ের মধ্যে ওইটাই মূল ফোকাস থাকবে। আর যেহেতু কিছু কমন জিনিস তো থাকবে, ভাষা তো এক, ওই জায়গা থেকে এই ধরনের কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে, যেটা কথা আপনি বললেন যে হেওয়ার শব্দ থাকার কারণে আপনি ওয়াহুয়া ইউহাবিরুহু জানলেন। হুম। কিন্তু এটার মানে পরিমাণটা কতটুকু, পরিমাণটা কিন্তু খুবই অল্প। আমি মনে হয় ব্যাপারটা আপনাকে বুঝতে পারছি। জি জি জি, বুঝতে পারছি। জি জি। এখন মনে করেন আল আরাবিতে বাইনা ইয়াদাইক, আমার যতটুকু মনে পড়ে এইটা, অথবা ওই যে মদিনী আরবিক যেটা, এটা কোনটা যেন, এটা সম্ভবত আপনার ওই যে মদিনা ইউনিভার্সিটিতে পাঠ্য অনারব ছাত্র যারা তাদের জন্য আর কি, সম্ভবত মদিনী আরবিক যেটা ওইটাই। যেমন ওই বইটা রচনা করা হয়েছে মূলত যারা মানে অনারব থেকে সৌদি আরবে পড়াশোনা করতে আসে মদিনা ইউনিভার্সিটিতে, ওদের যেহেতু আরবি ভাষা না জানলে সে এই মদিনাতে পড়াশোনা করবে কিভাবে, তার তো আগে আরবি ভাষা শিখতে হবে। ওদের জন্য হচ্ছে এই সিরিজটা রচনা করা হয়েছে, যার কারণে ওখানে দেখবেন প্রচুর হিওয়ার আছে, প্রচুর ইয়া আছে সেখানে। বাজারে গিয়ে কিভাবে সে, কাঁচা বাজারে গিয়ে কিভাবে সে শাকসবজি কিনবে, কিভাবে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবে, কিভাবে একটা সুপার শপে গেলে সে কথা বলবে, বিমানবন্দরে গেলে সে কিভাবে কথা বলবে, এই জাতীয় মানে একটা দৈনন্দিন মানুষের চলতে গেলে, যেহেতু ওখানে বিদেশি স্টুডেন্টরা পড়ালেখা করতে গিয়েছে এবং সে দৈনন্দিন জীবনে এগুলোরই মুখোমুখি হবে, এইটাকে যাতে সে সুন্দরভাবে সামাল দিতে পারে সেজন্য এই বইটাকে রচনা করা হয়েছে। এখন আপনার ভাষা যেহেতু আরবি, কিছু জিনিস তো থাকবে যেটা কোরআনের সঙ্গে মিলে যাবে, কিন্তু মূল ফোকাস তো কোরআনের উপর না। আর আরেকটা বই রচনা করা হয়েছে যেটার মূল ফোকাসটাই কোরআনের উপর, দুটোর মধ্যে তো অবশ্যই পার্থক্য থাকবে। জি জি উস্তাদ, বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে উস্তাদ ওইখানে দেখা যায় ওনারা মানে গ্রামারটাকে অনুৎসাহিত করে আর কি, যে অনুৎসাহিত মানে স্বাভাবিক, গ্রামার, গ্রামারটাকে গুরুত্ব কম দেওয়া হয়। কারণ গ্রামার তো তাদের মানে গ্রামারটাকে তার কম দিবে, এটাই তো স্বাভাবিক, কারণ ওইখানে তো তাদের মূলত হিওয়ার, কারণ এখানে দেখবেন তারা হিওয়ারের উপর প্রচুর গুরুত্ব দেয়, প্রচুর মানে কনভারসেশন যেটা, এটাকে প্রচুর গুরুত্ব দেয়, কারণ ভাষা মানুষ শিখে মূলত কনভারসেশন দিয়েই। হ্যাঁ, এবং ওই জি বইগুলো জি রচনাই করা হয়েছে মূলত আপনি যাতে আরবি কথাটা বলতে পারেন, এবং আপনি ওই আরব দেশে যেহেতু থাকতেছেন,
আপনি যাতে ওই আরব দেশের মানুষদের সাথে আপনার কথা বলা তো অবশ্যই প্রয়োজন পড়বে, ওই প্রয়োজনটা যাতে আপনি পুরো করতে পারেন, এই পারপাসে মূলত এই বইগুলোকে রচনা করা হয়েছে, যার কারণে সেগুলোতে হেওয়ারের আধিক্য অনেক। আবার আপনি দেখবেন আমাদের উপমহাদেশে এবং শুধু উপমহাদেশেই না, আমাদের উপমহাদেশে তারপরে হচ্ছে যে আপনার ওই যে তিউনিসিয়া বা মরক্কো, এই সমস্ত কান্ট্রি গুলোতে যেগুলোতে হচ্ছে যে আপনার ট্রেডিশনাল মানে ইসলাম চর্চার একটা ব্যাপার আছে, এই সমস্ত শিক্ষাধারায় আপনি দেখবেন যে ব্যাকরণকে প্রচুর গুরুত্ব দেওয়া হয়। যেমন আমাদের মাদ্রাসা, আমরা যে মানে যে ইয়া থেকে উঠে আসছি, এগুলোতে কিন্তু ব্যাকরণকে অনেক গুরুত্ব দেওয়া হয়। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আরবি শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ইয়ে করা, কি বলে এটাকে, আপনার মূল উদ্দেশ্যই হচ্ছে এই কোরআন হাদিস বুঝতে পারা, কোরআনটাকে ডিপলি বুঝতে পারা, এগুলো হচ্ছে আমাদের মূল মাকসাদ। আমরা ওই আরবিতে লেকচার দিতে পারবো, আরবিতে মানুষের সাথে কথাবার্তা বলতে পারবো, বাজারে গেলে কেনাকাটা করতে পারবো, এয়ারপোর্টে কথা বলতে পারবো, এই পারপাসে কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে আরবি শেখায় না। তো যার কারণে দেখবেন মাদ্রাসা অনেক বড় আলেম তিনি, কিন্তু দেখা যাচ্ছে তিনি আরবিতে 5 মিনিটও কথা বলতে পারেন না। কেন? কারণ হেওয়ারের চর্চাটা আমাদের এখানে নাই। কারণ আমরা আসলে হিওয়ারের জন্য তো আমাদের আরবি শেখা না, আরবি শেখাটা হইলো মেইনলি কোরআনটাকে, হাদিসটাকে, শরীয়তের যে সমস্ত ফিকহের কঠিন কঠিন কিতাব, উসুলুল ফিক, উসুল হাদিসের কিতাব, এগুলোকে গভীর থেকে বুঝতে পারা। আর এটার জন্য ব্যাকরণের কোনো বিকল্প নাই। পক্ষান্তরে আপনি যে সমস্ত বইয়ের কথা বললেন, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার একজন মানুষ সে উসুলে ফিকহের কিতাব মানে পড়ে বুঝতে পারবে। তারপরে ধরেন যে আপনার আহ, আহ, গভীর থেকে গভীর কঠিন ধরনের বইপত্রগুলোকে সে পড়ে এটার কি বললো এটাকে সে বুঝতে পারবে। এই সমস্ত উদ্দেশ্যে কিন্তু এই বইগুলোকে রচনা করা হয় নাই। তো এগুলার মূল ইয়েটাই হইলো যে আপনি যদি আরব সমাজে বসবাস করেন, তখন যাতে আপনি আরবদের সঙ্গে মিশতে পারেন, তাদের সাথে আপনি কথাবার্তা বলে আপনার দৈনন্দিন জীবনটাকে আপনি স্মুথ করতে পারেন, এই উদ্দেশ্যে রচনা করা। তো এটাও দেখতে হবে যে আসলে কোনটাকে কোন পারপাসে রচনা করা হচ্ছে এবং এটাকে কোন ইয়েতে ব্যবহার করা হচ্ছে। আমি আপনার কথা বুঝতে পারছি। যেমন আসলে ওই আমি আপনাদের একটা প্রিপেড কোর্স, ওই যে কোরআন এবং সালাত অনুধাবন, এই কোর্সটা করছি, 22টা ক্লাস আছিল, এবং আমি পিডিএফ গুলো ডাউনলোড করে প্রিন্ট করছি। তো দেখা যায় ওই যে ওই কিতাবে লেখা ছিল যে উরিদু আরিকাতান মিং ফাদলিক, মানে আমি একটি সোফা চাই, দোকানে গিয়ে বলতেছে। তা আমি বুঝতে পারতেছিলাম না আসলে জবর হইতেছে কেন, চিন্তা আসতো মাথায় যে আরিকাতান হইতেছে কেন। পরে আপনাদের ক্লাসটা দেখে বুঝলাম যে আসলে ফেলের পরে যখন তার মাফুল হয় তখন সেটা আসলে মানে জবর হয়। আসলে গ্রামারটা মনে হয় জানা দরকার, তখন মানে বুঝি নাই, কিন্তু আমার মুখস্থ মতো হয়ে গেছে কথা বলতে বলতে। আমার কাছে মনে হয় যে আসলে গ্রামারটা না বুঝলে তখন বিষয়গুলো, আসলে কোরআনের বিষয়গুলো ভালো বোঝা যায় না। কথাবার্তা মানে সাধারণ যে কনভারসেশনের জন্য এবং মানে ইয়ার জন্য তো আসলে ব্যাকরণের দরকার পড়ে না। এই যে বাংলাদেশ থেকে মানে প্রতি বছর হাজার হাজার নানান পেশাজীবী মানুষ শ্রমিক হিসেবে ধরেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়, তারা দেখা যায় যে 1-2 বছর থেকে বাংলাদেশে আসার পরে দেখবেন যে তারা ধুমে ধরেন আরবিতে কথা বলতেছে তারা। হ্যাঁ, তো তারা কিন্তু ওখানে ওই আঞ্চলিক বলে বলে ইয়া করে করে তারা হচ্ছে যে কথাটাকে যে বলতে পারবে, এটা ব্যাকরণগতভাবে শুদ্ধ কি অশুদ্ধ এটা দেখার বিষয় না, বিষয় হলো যে সে তার মনের ব্যাপারটাকে এক্সপ্রেস করতে পারতেছে। হ্যাঁ, কিন্তু তার সামনে যদি আপনি একটা বই এনে দেন, করতে পারবে না, বা তাকে যদি আপনি শুদ্ধ আরবিতে একটা জিনিস জিজ্ঞেস করেন সেটা উত্তর দিতে পারবে না। কিন্তু সে কিন্তু ওই যে আঞ্চলিক ভাবে শুনে শুনে যা শিখছে এটা দিয়ে কিন্তু সে খুব ভালো সে কথা চালিয়ে যেতে পারে। তো দুইটা আসলে দুই জিনিস। একটা হইলো আপনি শুধু একটা বুঝতে মানে একটা জিনিস শুনে আপনি আন্দাজ করতে পারতেছেন যে আরিকা যেহেতু বলা হয়েছে তার মানে মনে হয় এরকম, এটা একটা আন্দাজ করে বললেন, কিন্তু আপনার এটা আন্দাজ, এটা কিন্তু এটা নিশ্চিত না। কিন্তু যখন আপনার ব্যাকরণও জানা থাকবে, তখন আপনি নিশ্চিত ভাবে বলতে পারবেন যে হ্যাঁ এই লাইনটার অর্থ এটাই, অন্য কিছু না। জি এই জি জি হলো জি দুটার মধ্যে পার্থক্য। ব্যাকরণ জানলে আপনি নিশ্চিত হইতে পারবেন যে এই জিনিসটার অর্থ এইটাই, এখানে এইটাই বোঝানো হচ্ছে। আর ব্যাকরণ জানা না থাকলে আপনি জাস্ট একটা ভাষাভাষী একটা আইডিয়া করছেন যে মনে হয় এরকম একটা কিছু এখানে বলা হয়েছে। হুজুর, আমি আসলে 2-3 বার সৌদি আরব গেছি আর কি, ওমরা হজের পারপাসে। তো ওইখানে যারা আসলে থাকে তারা কি যে এই যে খুতবা পড়া হয় সৌদি আরবে, হ্যাঁ ওনারা তো আপনার কথা বলতে পারে, খুতবা গুলা কি ওনারা ফুললি বুঝে? খুতবার যে আরবিতে দোয়া হয়, যেহেতু এটা স্যার, প্রমিত আরবি। হ্যাঁ হ্যাঁ বুঝে। ছোট একটা প্রশ্ন ছিল। আরবি তো প্রমিত যেটা ওটা ওরা বুঝে, কারণ ওদের দেশের পাঠ্য বই তো প্রমিত, ওদের যে স্কুল কলেজের বইপত্র, তারপরে ধরেন আমি হুজুর বলতেছি যারা বাংলাদেশ থেকে যায় আরবি শিখে, তারা কি বুঝে না কিনা? না না না, ওরা ওরা ওই খুতবা বুঝে না, কারণ খুতবা তো প্রমিত আরবিতে, খুতবা টুতবা ওরা বুঝে না। ওরা আঞ্চলিক লোকদের সঙ্গে কথা বলতে গেলে ওগুলা বুঝে, খুতবা বুঝে না। স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। স্যার আপনি কি স্যার আব্দুল্লাহ মাসউদ স্যার কি আপনি? কি মনে হয় আপনার? মাযা আমি রা'য়ুক? আমি স্যার শিওর না স্যার।
মানে এটা আন্দাজ করে বলেন দেখি কি মনে হয়। আমার মনে হয় স্যার আপনি মনে হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ স্যার। আব্দুল্লাহ ইবনে মাসউদ না, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার ছেলের নাম, আমার নাম আব্দুল্লাহ আল মাসউদ। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ছবি দেখছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বোনরা অনেকগুলো প্রশ্ন করে ফেলছে দেখা যায়, সুবহানাল্লাহ। আচ্ছা স্যার, এই যে ওই আরবি লেখার শেখার যে একটা লেসনে দেখছিলাম, ওখানে আপনি বলতেছিলেন মনে হয় আল হুরুফুস সয়দা, ওখানে ওই 8টা হরফের কথা বলছিলেন, কিন্তু শেষের দিকে হামজাটা দেখাইছিলেন তো, কিন্তু সংখ্যা বলছিলেন যে 8, তাহলে হামজা সহ 9টা হবে না স্যার? হামজা সহ হয়তো বলার ক্ষেত্রে ভুল হইতে পারে, এটা আমার না মনে না, হয়। নয়টাই বলা হয়েছে তো, নয়টাই বলছেন হুজুরে। 9টাই বলছি না, আমার আসলে মনে নেই এটা আমি। আপনি প্রথমে 8টা বলছেন নি, প্রথমে 8টা বলে আবার পরে 9টা বলছেন। আচ্ছা ও আচ্ছা আচ্ছা পুরো আচ্ছা ভিডিওটাতে এটা আছে, রেফারেন্সটা আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা উস্তাদ, আমাদের পরীক্ষা কত মার্কসের হবে? প্রত্যেকটা পরীক্ষা 50 মার্কসের হবে। লিখিত পরীক্ষায় কি হবে নাকি মৌখিক হবে? লিখিতই হবে পরীক্ষা। মৌখিক হলেও এটা ওই যে ফাইনাল, যেটা শেষের দিকে হইতে পারে, কিন্তু মানে যেটা মানে 4 মাস পর যেটা হবে আর কি ওইটা। কিন্তু এমনি মাসিক পরীক্ষা যেটা, এটা শুধুই লিখিত। উস্তাদ, অনেকে বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে জন্মেছেন বলে কোরআন আরবি ভাষায় রচিত হয়ে থাকতে পারে, এই ব্যাপারে একটু জানাবেন। কোরআন কেন আরবি ভাষায় নাজিল হয়েছে, এই শিরোনামে আমার একটা আর্টিকেল আছে, আমার কোরআন বুঝার মজা এই বইয়ের মধ্যে। আপনি সেই আর্টিকেলটা পড়ে নিতে পারেন, তাহলে এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হবে যে কোরআন কেন আরবি ভাষায় মানে আল্লাহ তাআলা নাজিল করলেন, অন্য ভাষায় নাজিল না করে। এটা শুধু এই কারণেই না যে আল্লাহ রসুল আরবের ছিলেন। তা আল্লাহ রসুল আরবের ছিলেন, আল্লাহ তাআলা তো আল্লাহ রসুলকে অন্য কোনো অঞ্চলে তো পাঠাইতে পারতেন, আরবেই কেন পাঠাইলেন তাহলে? এখানে এই প্রশ্নের পিঠে আরেকটা প্রশ্ন চলে আসে। তো আলাপটা অনেক লম্বা, আপনি ওই আর্টিকেলটা পড়ে নিতে পারেন, আমার কোরআন বুঝার মজা বইয়ের মধ্যে আছে। এই জিনিসটা আমি একটু ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি ওখানে। আচ্ছা, তাই শুধু বাংলা পড়লে কি সওয়াব পাওয়া যাবে? না, কেউ যদি বাংলায় পড়ে তাহলে কোরআনের ওই যে প্রতি হরফে 10 নেকির যেই ব্যাপারটা, ওইটা সেই সওয়াবটা পাবে না। এমনিতে সে আল্লাহর কালামের অর্থ পড়তেছে, এটার জন্য একটা সওয়াব পাবে ঠিক, কিন্তু ওই যে প্রতি হরফে 10 নেকি, ওইটা সে পাবে না। হ্যাঁ, এরকম না যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অনুবাদটা শুধু পড়লেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের প্রতিপালক, অসীম করুণাময়, পরম দয়ালু। এটা তো এই অসীমের অর জন্য 10 নেকি, শয়ের জন্য 10 নেকি, ময়ের জন্য 10 নেকি, এরকম কিন্তু হবে না। কেন হবে না? কারণ কোরআন কোনটা? কোরআন হলো যেটা আরবি, এটা কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান। হ্যাঁ, কোরআন হইলো ওইটা যেটা আরবি, তো যেটাকে ট্রান্সলেট করা হয় ওইটা পুরোপুরি কোরআন না। এই কারণেই তো নামাজ, যদি কেউ বাংলা ভাষা দিয়ে যদি নামাজ পড়ে, সে সূরা ফাতিহা না পড়ে যদি বাংলাটা তর্জমা পড়ে, যে মানে আশ্রয় চাই শয়তানের কাছ থেকে, আল্লাহর সমস্ত প্রশংসা অধিকারী, ইত্যাদি ইত্যাদি, তাহলে তার নামাজ হয় না। কেন? নামাজের মধ্যে আপনার কোরআনের আরবিটাই পড়তে হয়। এটা জরুরি কি কারণে? এই কারণে যে বাংলাতে যদি আপনি পড়েন বা ইংরেজিতে যে ট্রান্সলেটটা যদি আপনি পড়েন নামাজের মধ্যে, তো এটাকে কোরআন বলা হচ্ছে না, তো যার কারণে আপনার নামাজও হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন, দুইটা এক না। আচ্ছা, অনেকে আহ আচ্ছা, একই প্রশ্ন অনেকবার করে ফেলছেন। হ্যাঁ, মেয়েদের পড়াটা, মেয়ে ওস্তাজা আছেন উনিই নিবেন, মেয়েদের পড়া কোনো পুরুষ ওস্তাজা নিবেন না। আপনাদের মেয়েদের ব্যাপারগুলো ওই মহিলা ওস্তাজারাই হ্যান্ডেল করবেন। আল্লাহু আকবার। আজকের মতন কি বিদায় নিব? বিদায় নিয়ে নেই তাহলে, অনেক রাত হয়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, সবাই ভালো থাকবেন তাহলে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সামনে আবার কথা হবে। আজকের মতন বিদায় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।